তাহলে আমরা আজকে প্রোটোজোয়া পড়বো প্রথমে। দেখো 9-10 সিলেবাস এবং 11-12 সিলেবাস দুটোতেই প্রোটোজোয়া আছে। প্রোটোজোয়া সম্পর্কে পড়তে হবে। প্রোটোজোয়ার কয়েকটা জিনিস হয়তো 9-10 সিলেবাসে নেই, আর এই সিলেবাসে এক্সট্রা আছে। ব্যাস এটুকুই পার্থক্য। বাকি ওভারঅল আমাদের গোটা প্রোটোজোয়াটাই পড়তে হবে। তো দেখো সময় কম, তো তাহলে কি করবো, আমি ওভার গোটা প্রোটোজোয়ার এবার যে ফাইলামটাই পরবর্তীকালে পড়াবো বা যে টপটাই পড়ে দিই, আমি গোটা ওভারভিউটাই একসাথে পড়াবো। ঠিক আছে? তো যাতে তোমাদের তাড়াতাড়ি করে সিলেবাসটা যতটা সম্ভব কভার করা যায়। তো তাহলে অ্যানিমাল কিংডমে যত সমস্ত অ্যানিমাল আছে, অ্যানিমাল কিংডমের যত সমস্ত অ্যানিমাল আছে, সেইগুলোকে আমরা আগের দিন দেখছিলাম যে আমরা নাম্বার অফ সেলের বেসিসে দুটো সাব কিংডমে ভাগ করি। কিংডম অ্যানিমালিয়াকে বা অ্যানিমাল কিংডমকে নাম্বার অফ সেলের বেসিসে আমরা দুটো সাব কিংডমে ভাগ করি। যারা ইউনিসেলুলার, ইউনিসেলুলার অর্থাৎ সিঙ্গেল সেল দিয়ে তৈরি, এবং মাইক্রোস্কোপিক, এই দুটো হচ্ছে প্রোটোজোয়ার ইউনিক ক্যারেক্টার। বা আমরা বলতে এটাই প্রোটোজোয়ার মেইন ক্যারেক্টার, যে যারা ইউনিসেলুলার হয় এবং মাইক্রোস্কোপিক হয় তাদেরকে আমরা কি বলি না, তাদেরকে আমরা বলি প্রোটোজোয়া। আর আদার্স বাকি সমস্ত যারা ফাইলাম আছে, যারা মাল্টি সেলুলার হয়, বড় অর্গানিজম, মাইক্রোস্কোপিক অর্গানিজম, সেগুলো সব কি মেটাজোয়া, তাহলে এরা হচ্ছে প্রোটোজোয়া। আর আদার্স যে ফাইলাম গুলো আছে তারা সব প্রোটোজোয়া একটা সাব কিংডম। অবশ্যই মনে রাখতে হবে যে প্রোটোজোয়া একটা সাব কিংডম। প্রোটোজোয়ার আন্ডারে বেশ কিছু ফাইলাম আছে, তার আগে আমরা প্রোটোজোয়া সম্পর্কে পড়বো, প্রোটোজোয়া ক্যারেক্টার সম্পর্কে তার আগে আমরা একটু জানি যে প্রোটোজোয়া কোন ক্যারেক্টার গুলো থাকলে তাকে আমরা প্রোটোজোয়া বলবো। প্রোটোজোয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টার কোনগুলো আমাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে, বিশেষত এই বিভিন্ন এক্সামের জন্য। তাহলে একটা খুব কমন প্রোটোজোয়া আমরা যদি দেখি, তাহলে সেটা কিনা অ্যামিবা। একটা এই যে একটা অ্যামিবা, একটা একটা খুব সিম্পল এবং কমন প্রোটোজোয়া আছে অ্যামিবা। একটা ইরেগুলার শেপেড বডি, বডিতে কি আছে, নিউক্লিয়াস আছে, বডিতে নিউক্লিয়াস আছে, বডির মধ্যে বেশ কিছু রকম ফুড ভ্যাকুয়াল আছে, যেগুলো ওরা ওদের ডাইজেশনের বা ওদের নিউট্রিয়েন্ট আপটেকের জন্য কাজে লাগে। সেরকম কিছু ফুড ভ্যাকুয়াল আছে। বডির যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমটা দুটো ভাগে ডিভাইডেড, দুটো আলাদা আলাদা ভাগ থাকে। ভেতরে যেটা থাকে সেটা তুলনামূলক ভাবে একটু বেশি লিকুইড হয়, যেটাকে আমরা বলি এন্ডোপ্লাজম। আর এদের যে মেমব্রেন বা পেলিকাল, আউটার যে কভারিং বা মেমব্রেন, যা বা পেলিকাল বলে, যেটা সেই মেমব্রেনের কাছে যে তুলনামূলকভাবে ডেন্স লেয়ারটা থাকে অফ সাইটোপ্লাজম, সেইটাকে আমরা বলি কিনা এক্টোপ্লাজম। তাহলে বডিতে দু রকমের সাইটোপ্লাজম আছে, আউটার পেরিফেরিতে আছে এক্টোপ্লাজম, আর ভিতরের দিকে আছে কিনা এন্ডোপ্লাজম। এছাড়া বডিতে নিউক্লিয়াস আছে, কিছু ফুড ভ্যাকুয়াল আছে, যেগুলো খুব কমন সমস্ত প্রোটিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফুড ভ্যাকুয়াল আছে, এবং ইম্পর্টেন্টলি আরেকটা স্ট্রাকচার আছে জানান, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, এটা যদি অ্যামিবা হয় তাহলে এদের লোকোমোটরি অর্গান ছিল সিউডোপোডিয়া। তাহলে আমরা একটা খুব কমন প্রোটিজোয়া স্ট্রাকচার দেখলাম, যে কেমন হয় একটা ইরেগুলার শেপেড বডি, বডিতে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আর কিছু ফুড ভ্যাকুয়াল আছে, এবং তার সাথে ইম্পর্টেন্টলি কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল আছে। আমরা পরবর্তীকালে দেখবো যে ফুড ভ্যাকুয়াল গুলো ওদের ডাইজেশনে হেল্প করে, ইন্ট্রাসেলুলার ডাইজেশনে। আর কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল হচ্ছে ওদের এক্সক্রিশন এবং অসমোরেগুলেশন, এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশনে হেল্প করে। এরপর যদি আমরা এক এক করে ক্যারেক্টার গুলো দেখি, তাহলে এরা কি না, এরা ইউনিসেলুলার এবং মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার হয় এবং মাইক্রোস্কোপিক। এদেরকে অ্যাসেলুলার বলা হয়, এই কথাটা মাথায় রাখতে হবে যে এদেরকে আমরা অ্যাসেলুলার অর্গানিজম বলি। কেন? কারণ সেলুলার অর্গানিজম তারাই যাদের বডি অনেক পরিমাণ সেল দিয়ে তৈরি। এদের যদি এদের আমরা একটা অর্গানিজমকে একটা অ্যানিমাল হিসেবে যদি আমরা ভাবি যে এটা একটা অ্যানিমাল, তাহলে দেখবো কি না, তার মধ্যে আর কোনো সেল নেই, সে নিজেই একটা সেল, সেল দিয়ে তৈরি। তো মাল্টিপল সেল অর্গানাইজড টু ফর্ম এ বডি, এই প্যাটার্নটা আমরা দেখতে পাবো না, সেই কারণে ওদেরকে আমরা অ্যাসেলুলার। সেলুলার বডি মিনস যে অনেক সেল দিয়ে একটা বডি তৈরি হয়েছে। আর এক্ষেত্রে এদের ক্ষেত্রে যেহেতু আমরা এরকম পার্টিকুলার এমন দেখতে পাবো না যে একটা অ্যানিমেলের মধ্যে অনেক সেল আছে, সেই জন্য এদেরকে আমরা অ্যাসেলুলার। এরপরে যে পয়েন্ট গুলো বলবো সেগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো তোমার সাথে সাথে তোমরা লিখে লিখে যাবে, হ্যাঁ। এই পয়েন্ট যে
এদের নিউক্লিয়াস সম্পর্কে, নিউক্লিয়াস কটা কি থাকতে পারে। তাহলে এদের কিছু কিছু প্রোটোজোয়া আছে যাদের সিঙ্গেল নিউক্লিয়াস, একটাই নিউক্লিয়াস থাকতে পারে, যেমন অ্যামিবা। আবার কিছু অর্গানিজম আছে যাদের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস থাকতে পারে, যেমন প্যারামেসিয়াম। আবার কিছু কিছু আছে যাদের ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, যেমন ওপালিনা। তাহলে নিউক্লিয়াসের সংখ্যাটা যদি বলি যে একটা প্রোটোজোয়া তার মধ্যে কটা নিউক্লিয়াস থাকতে পারে, তাহলে নিউক্লিয়াসের সংখ্যা একটা হতে পারে, সিঙ্গেল নিউক্লিয়াস থাকতে পারে যেমন অ্যামিবা। দুটো নিউক্লিয়াস থাকতে পারে যেমন প্যারামেসিয়াম। আবার মাল্টিপল নিউক্লিয়াসও থাকতে পারে যেমন ওপালিনা। এরপরে আসছে নিউক্লিয়াস সম্পর্কে আরেকটা ইনফরমেশন, যে নিউক্লিয়াস তো আছে একটা বা দুটো বা অনেকগুলো। তো যাদের ক্ষেত্রে একের বেশি নিউক্লিয়াস আছে, দুটা বা অনেকগুলো, তাদের নিউক্লিয়াস গুলো কি সব একই রকমের নাকি আলাদা রকমের। যদি দেখা যায় যে দুটো নিউক্লিয়াস আছে, দুটো দু রকমের নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস আছে, দুটো দু রকমের নিউক্লিয়াস, যেমন ধরো এই একটা প্যারামেসিয়াম। আমরা যদি প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস থাকে, একটা ম্যাক্রো নিউক্লিয়াস, একটা ম্যাক্রো নিউক্লিয়াস, আর একটা মাইক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াসটা হচ্ছে ভেজিটেটিভ ফাংশন, ভেজিটেটিভ ফাংশন। আর মাইক্রোনিউক্লিয়াস হচ্ছে, তাহলে এইটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, যেটা ভেজিটেটিভ ইন ফাংশন। আর এটা মাইক্রোনিউক্লিয়াস, যেটা রিপ্রোডাক্টিভ ইন ফাংশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা প্যারামেসিয়ামের মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াস আছে, কিন্তু সেই দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা, ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিয়াস। তখন আমরা এই ধরনের, যদি নিউক্লিয়াসের ক্যারেক্টারিস্টিক্স এমন হয় যে দুটো নিউক্লিয়াস, দুটো ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট টাইপস অফ নিউক্লিয়াস, তখন আমরা সেই নিউক্লিয়াসটাকে বলি ডাইমরফিক নিউক্লিয়াস, ডাইমরফিক নিউক্লিয়াস। তাহলে প্যারামিসিয়ামের ক্ষেত্রে এর এক্সাম্পল কি, প্যারামিসিয়াম ডাইমরফিক নিউক্লিয়াস। আবার আমরা যদি ওপালিনের ক্ষেত্রে দেখি, ওপালিনা একটা স্ট্রাকচার, ওপালিনা যার মধ্যে অনেক রকমের অনেকগুলো নিউক্লিয়াস, মাল্টিপল নিউক্লিয়াস আছে, কিন্তু সব নিউক্লিয়াস গুলো একই রকম। তখন আমরা এটাকে বলি কিনা মনোমরফিক নিউক্লিয়াস, মনোমরফিক নিউক্লিয়াস। এক্সাম্পল হচ্ছে কি না, পলি। তাহলে প্রোটোজোয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসটা হতে পারে মনোমরফিক অর ডাইমরফিক, অর্থাৎ এক রকমের হতে পারে নিউক্লিয়াসটা, অথবা দু রকমের হতে পারে। তাহলে যাদের ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা একের থেকে বেশি, যে সমস্ত প্রোটোজোয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের সংখ্যা কি একের থেকে বেশি, তাদের ক্ষেত্রে আমরা যদি এমন দেখি যে দুটো নিউক্লিয়াস আছে, দুটো দু রকমের নিউক্লিয়াস, তখন সেই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় ডাইমরফিক নিউক্লিয়াস। আর যদি দেখা যায় যে নিউক্লিয়াস অনেকগুলো আছে বাট সবগুলো একই রকমের নিউক্লিয়াস, তখন তাকে বলে মনোমরফিক নিউক্লিয়াস। তাহলে মনোমরফিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় ওভালিনাতে, আর ডাইমরফিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় প্যারাক্সে। তাহলে নেক্সট পয়েন্টটা লিখে রাখবে যে নিউক্লিয়াস মে বি মনোমরফিক অর ডাইমরফিক। মনোমরফিকের এক্সাম্পল লিখে রাখবে ওভালিনা, আর ডাইমরফিকের এক্সাম্পল লিখে রাখবে প্যারাক্সে। এরপরে এদের নিউট্রিশন সম্পর্কে আমরা যদি, এদের নিউট্রিশন কেমন, এরা কিভাবে, মানে কত ধরনের নিউট্রিশন দেখতে গিয়ে এদের, যত যত সমস্ত অর্গানিজম গুলো আছে কত রকমের আছে। তাহলে এদের নিউট্রিশন যদি দেখি, তিন রকমের নিউট্রিশন দেখতে পাওয়া যায়। কেউ কেউ আছে অটোট্রপিক হয় বা হলোফাইটিক হয়, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করে নিতে পারে। নিউট্রিশনটা কিরকম, হলোফাইটিক অর্থাৎ লাইক প্ল্যান্ট, ওদের নিজস্ব প্লাস্টিড আছে, এবং সেই প্লাস্টিড থাকার কারণে নিজেরা নিজেদের খাবার প্রডিউস করে নিতে পারে। যেমন এক্সাম্পল কি না, যেমন এক্সাম্পল হচ্ছে ইউগ্লিনা, যেমন ইউগ্লিনা, ইউগ্লিনা। আবার ক্রিসেমিন,
এটা হচ্ছে অটোট্রপিক। আবার কেউ কেউ আছে হলো জৈবিক, অর্থাৎ লাইক অ্যানিমেল, নিজের খাবার নিজে জোগাড় করে খায়। আমরা এদেরকে বলতে পারি না ফ্রি লিভিং। এরা হচ্ছে ফ্রি লিভিং। তাহলে যারা অটোট্রফ বা হলো ফাইটিং তারাও ফ্রি লিভিং, বাট তারা কি তারা তারা নিজেরা খাবার প্রডিউস করতে পারে। এরা লাইক অ্যানিমেল খাবার প্রডিউস করতে পারে না, নিজের খাবার নিজেরা জোগাড় করে খায়, শিকার করে খায়। এদেরকে আমরা বলতে পারি ফ্রি লিভিং। এই নিউট্রিশনও কারো 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 করতে দেখতে পাওয়া যায়, যেমন অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা সবাই ফ্রি লিভিং। আবার বেশ কিছু প্রোটোজোয়া আছে যারা হচ্ছে স্যাপ্রোজোয়িক বা প্যারাসাইটিক, অর্থাৎ লাইক প্যারাসাইট, যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট। সেরকম প্রচুর পরিমাণে প্রোটোজোয়া আছে, যেমন এন্টামিবা, ট্রাইপেনোসোমা, যা হচ্ছে প্যারাসাইট ইন নেচার, প্যারাসাইটিক ইন নেচার। তাহলে তিন রকমই দেখা যায়, কেউ কেউ হচ্ছে অটোট্রপিক বা অলোফাইটিক, কেউ কেউ হলোজৈক, আবার কেউ কেউ স্যাপ্রোজৈবিক বা প্যারাসাইটিক ইন নেচার। এরপরে যদি এরা সলিটারি হতে পারে, কলোনিয়াল হতে পারে, অর্থাৎ সিঙ্গেল সিঙ্গেলও থাকা যেতে পারে, আবার কলোনি ফর্ম করেও থাকে। নডিউল ফর্ম করে, কলোনি সিস ফর্ম ফর্ম করে সেখানে কলোনি ফর্ম করেও থাকে, আবার সিঙ্গেল সিঙ্গেলও থাকে। ডাইজেশন, এদের ডাইজেশন কেমন হয়? এদের ডাইজেশন হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইজেশন। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা পরবর্তীকালে আরো অ্যানিমাল কিংডম পড়ছে, কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে, পলিপারের ক্ষেত্রে দেখবো, বা আমরা আর্থওয়ার্মের ক্ষেত্রে দেখবো কিছু পার্টিকুলার সেল ইন্ট্রাসেলুলার ডাইজেশন করে। তো সেই ইন্ট্রাসেলুলার ডাইজেশন এদের ক্ষেত্রে দেখতে পাবে কিরকম। না, ইন্ট্রাসেলুলার ডাইজেশন মানে এরা হচ্ছে একটাই তো অর্গানিজম, একটাই তো সেল, এর মধ্যেই এরা ডাইজেস্ট করে খাবারটা। আমাদের খাবার ডাইজেশন কিরকম হয় না, আমাদের ডাইজেশন হয় স্টোমাকের মধ্যে, অর্থাৎ বডির মধ্যে একটা আলাদা অর্গান আছে, সেই অর্গানের মধ্যে সেলের বাইরে সেল এনজাইম সিক্রেট করে, এবং বডিতে এরকম স্টোমাক আছে, মনে করো স্টোমাক বা ইন্টেস্টাইন যেখানে দেখি আমরা, এর গায়ে এখানে সেল আছে, সেই সেল থেকে এনজাইম সিক্রেটেড হচ্ছে, সেই এনজাইম এখানে থাকা ফুডকে ডাইজেস্ট করছে। অর্থাৎ একটা আলাদা স্পেস তার মধ্যে ডাইজেস্ট হচ্ছে, দিস ইজ এক্সট্রা সেলুলার, যেটা আমাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। বাট প্রোটোজোয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এদের ক্ষেত্রে এখানে একটাই সেল, সেই সেলের মধ্যেই ডাইজেশন হয়। কিরকম না, এরা ফুড কালেকশন করে, ধরো এরকম ফুড পার্টিকেল এসেছে, যদি অ্যামিবা, তাহলে এটাকে এনগাল্প করে কিভাবে, এটাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে করে এনগাল্প করে। এই যে ভ্যাকুয়ালটা তৈরি হলো ফুড ভ্যাকুয়াল, এর মধ্যে ওর ডাইজেশন হবো, যে নিউট্রিয়েন্টটা সাইটোপ্লাজমে চলে যাবো। আবার এটা যদি আমরা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে একটা সুন্দর প্যাটার্ন লক্ষ্য করবে। প্যারামিসিয়ামের ক্ষেত্রে কিন্তু এরকম কোরাল গ্রুপ থাকে, সেই কোরাল গ্রুপে এরকম সাইটোস্টোম বা মাউথ থাকে এবং সাইটোফ্যারিংস থাকে। এই সাইটোস্টোম দিয়ে জল এবং জলের সাথে থাকা অর্গানিক পার্টিকেল ঢোকে, এবং সেই পার্টিকেল গুলো সাইটোস্টোম দিয়ে গিয়ে এইখানে ফুড ভ্যাকুয়াল তৈরি করে। সেই ভ্যাকুয়াল গুলো এখান থেকে তৈরি হয়ে সারা বডিতে যায়, বডিতে গিয়ে পরে বডির সাইটোপ্লাজমের মধ্যে গিয়ে পরে ভ্যাকুয়াল থেকে নিউট্রিয়েন্টটা সারা বডিতে মানে সাইটোপ্লাজমে আপটেক হয়ে গেল। দিয়ে আনডাইজেস্টেড মেটেরিয়ালটা নিয়ে ফুড ভ্যাকুয়ালটা এসে এখানে যে ওপেনিং থাকে, এটা পার্মানেন্ট ছিদ্র থাকে, বা একটা ছিদ্র থাকে, সাইটোপাইপ, সাইটোপাইপ, সেই সাইটোপাইপ গুলোর সাথে এসে ফিউজড হয়ে যায়, এই ভেতরে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটাকে বাইরে পাঠিয়ে দেয়। তাহলে এই যে ডাইজেশন, একটা সেলের মধ্যেই যে ডাইজেশন হলো ফুড ভ্যাকুয়াল ফরমেশন থেকে, তাহলে এই ভ্যাকুয়ালটা কি ফুড ভ্যাকুয়াল। ফুড ভ্যাকুয়াল ফরমেশন হলো, তার মধ্যেই ডাইজেশন হলো, সেখান থেকে নিউট্রিয়েন্ট ডিফিউশনের মাধ্যমে সাইটোপ্লাজমে চলে আসলো, দিয়ে আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল গুলো আবার সাইটোপাইপ দিয়ে বাইরে চলে গেলো। দিস প্যাটার্ন অফ ডাইজেশন হচ্ছে নোন অ্যাজ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। তাহলে এই যে ধরনের ডাইজেশন, প্রোটোজোয়ার ক্ষেত্রে এই ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা লক্ষ্য করা যায়। রেসপিরেশন, এদের রেসপিরেশনের জন্য পার্টিকুলার কোনো অর্গান নেই, সিঙ্গেল সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন দিয়ে ডিফিউশনের মাধ্যমে, সরাসরি মেমব্রেন দিয়ে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে সিম্পল ডিফিউশনের মাধ্যমে রেসপিরেশন। এক্সক্রিশন এন্ড অসমোরেগুলেশন খুব ইম্পর্টেন্ট ফেনোমেনন, যে এদের এক্সক্রিশন এবং অসমোরেগুলেশনের জন্য এদের এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন, অসমোরেগুলেশন, এই এক্সক্রিশন এন্ড অসমোরেগুলেশন অর্থাৎ রেচন এবং জলের ওয়াটার ব্যালেন্স, জল সাম্য নিয়ন্ত্রণ, এর জন্য এদের যে অর্গানটা থাকে বা যে সেল অর্গানেলটা থাকে তার নাম কন্ট্রাকটাইল ভ্যাকুয়াম বা সংকুচিত গহ্বর, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াম বা সংকুচিত গহ্বর। কিরকম না, আমরা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখবো দুটো কন্ট্রাকটাইল ভ্যাকুয়াম থাকে। একটা যদি এটা প্যারামিসিয়াম হয়, তাহলে দেখবো তার এরকম বডির অ্যান্টেরিয়র পোর্শনে এবং পস্টেরিয়র পোর্শনের দিকে এরকম কন্ট্রাকটাইল ভ্যাকুয়াম।
এর স্ট্রাকচার আমরা ডিটেলে দেখলে দেখবো কিরকম, না একটা এরকম থলি থাকে, এরকম একটা ক্যাভিটি, আর তার সাথে প্রচুর পরিমাণে সরু সরু এবং প্রচুর পরিমাণে ক্যানাল যুক্ত আছে, ক্যানাল যুক্ত আছে। সারা বডিতে ক্যানাল গুলো ছড়িয়েছে, ক্যানাল যুক্ত। এই ক্যানাল গুলো সারা বডি থেকে ওয়েস্ট গুলোকে কালেক্ট করে নিয়ে আসে, এবং সেখান থেকে এটা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালে যায়। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল যখন ফুলে যায়, ভর্তি হয়ে যায় এই এক্সপ্লোডেড ম্যাটেরিয়াল এবং জলে, তখন ও হঠাৎ করে কন্ট্রাক্ট করে, এবং ও ফুলে যাওয়ার পরে হঠাৎ করে যখন ও ফুলে গেলো, ম্যাক্সিমাম ওর মধ্যে এসে চলে এসছে, তখন ও কন্ট্রাক্ট করে, এবং ও সেল মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে একটা পার্মানেন্ট পোর দিয়ে কানেক্টেড থাকে, পার্মানেন্ট পোর। তাহলে যখনই এই ভ্যাকুয়ালটা কন্ট্রাক্টেড হয়, ওয়াটার এবং এক্সপ্লোডেড মেটাল গুলো বাইরে চলে যায়। তাহলে এইভাবে একটা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কাজ করে। তাহলে এখানে আমাদেরকে মনে রাখতে বলছি, এদের এক্সক্রিশন এন্ড অসমোরেগুলেটরি অর্গান হচ্ছে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। ঠিক আছে? তাহলে এক্সক্রিশন অসমোরেগুলেশন হলো, এরপরে আমরা দেখবো এদের রিপ্রোডাকশন সম্পর্কে। এই যে ডাইজেশন, ইন্টারসেলুলার, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কিভাবে কাজ করে বললাম, লোকোমোশন। এরপর লোকোমোশন সম্পর্কে যদি দেখি যে এদের লোকোমোটরি অর্গান কি, বা কিভাবে লোকোমোশন করে, বা কত ধরনের লোকোমোটরি অর্গান আছে, তাহলে দেখবো এদের তিন রকমের লোকোমোটরি অর্গান আছে। কারো কারো ক্ষেত্রে লোকোমোটরি অর্গান সিউডোপোডিয়া, যেমন অ্যামিবা। কারো কারো ক্ষেত্রে লোকোমোটরি অর্গান হিসেবে থাকে প্লাজেলা, যেমন ইউগ্লিনা, জিয়ার্ডিয়া, এদের ক্ষেত্রে প্লাজেলা থাকে। আবার কারো কারো ক্ষেত্রে সিলিয়া থাকে, যেমন প্যারামেসিয়াম, ব্যালান্টিডিয়াম, পিপ্টোথেরাস। অর্থাৎ যত যত সিলিও করা আছে সবার ক্ষেত্রে সিলিয়া থাকে। তাহলে লোকোমোটরি অর্গান সিউডোপোডিয়া হতে পারে, প্লাজেলা হতে পারে, বা সিলিয়া হতে পারে। তিন রকমের লোকোমোটরি অর্গান দেখতে পাওয়া যায়। কারো কারো ক্ষেত্রে সিডোপোডিয়া, কারো কারো ক্ষেত্রে ফ্লাজেলা, কারো কারো ক্ষেত্রে কি সিলিয়া। এরপর আমাদের যখন বিভিন্ন অর্গানিজম গুলো কিছু এক্সট্রা আমাদের মনে রাখতে হবে, তাদের বিভিন্ন লোকোমোটর অর্গান সম্পর্কে আমাদের জানতে হবে, যে কার কোনটা লোকোমোটর অর্গানিজম। বা আমরা যখন লোকোমোশন সম্পর্কে একটু ডিটেল পড়বো, তখন দেখবো যে আবার কার ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, কিভাবে কি মেকানিজম, কিভাবে সিলিয়া কাজ করে, ফ্লাজেলা কাজ করে, অ্যাঙ্গয়েড মুভমেন্ট বা কিরকম ভাবে হয়। এবার হচ্ছে রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশনটাকে তো খুব ইম্পর্টেন্ট, প্রোটোজোয়ার রিপ্রোডাকশন, রকম ভাবে প্রোটোজোয়ার রিপ্রোডাকশন। তাহলে এদের রিপ্রোডাকশন প্রধানত দুভাবে হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, আবার সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে। এই স্লাইডটা খুব ভালো করে দেখো, তাহলে এই ব্যাপারটা বোঝা যাবে খুব ইজিলি। যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আবার তিন ভাবে হয়। কি কি না, বাইনারি ফিশন। যেমন অ্যামিবার ক্ষেত্রেই বাইনারি ফিশন দেখতে পাওয়া যায়, প্যারামেসিয়ামের ক্ষেত্রেও বাইনারি ফিশন দেখতে পাওয়া যায়। কিরকম না, একটা অ্যামিবা ছিল, সেটা জাস্ট অ্যামাইটোসিস হয়ে তার নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হলো, এবং আস্তে আস্তে সেটা দুটো অ্যামিবাতে পরিণত হলো। বা প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখো প্যারামেসিয়ামের ক্ষেত্রে বাইনারি ফিশনটা একটু ইম্পর্টেন্ট। প্যারামেসিয়ামের বাইনারি ফিশনের ক্ষেত্রে কিরকম হয়, না এই একটা প্যারামেসিয়াম, এর দুটো নিউক্লিয়াস থাকে, ম্যাক্রো নিউক্লিয়াস আর মাইক্রো নিউক্লিয়াস। এর বাইনারি ফিশনের সময় কি হয়, না ম্যাক্রো নিউক্লিয়াসটা অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়, বাট মাইক্রো নিউক্লিয়াসটা কিন্তু মাইটোসিস সেল ডিভিশন। তাহলে ম্যাক্রো নিউক্লিয়াসটা জাস্ট এরকম অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়ে যাচ্ছে, জাস্ট একটা কাদার ডেলা, আমি তো আর না, কাদার একটা খন্ড থাকে, আমি দুভাগে টেনে ভাগ করছি, জাস্ট লাইক অ্যামাইটোসিস, কোনো নিউক্লিয়ার ডিভিশনের মানে ইকুয়ালিটি এইভাবে ম্যাক্রো নিউক্লিয়াসটা ভাগ হচ্ছে। বাট মাইক্রো নিউক্লিয়াসটা কিন্তু স্পিন্ডেল অ্যাপারেটাস ফর্মেশন হওয়ার মাধ্যমে একইভাবে যেমন ভাবে মাইটোসিস সেল ডিভিশন হয়, সেইভাবে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। এবং আস্তে আস্তে কি, না ঠিক এরকম দুটো স্ট্রাকচার হচ্ছে, একদিকে ম্যাক্রো নিউক্লিয়াসটা আছে, আবার ওদিকে ম্যাক্রো নিউক্লিয়াসটা এসছে, মাইক্রো নিউক্লিয়াসটা ভাগ হয়ে দুদিকে বসে, এবং আলটিমেটলি দুটো প্যারামিটার করে নিতে হবে। এর একটা ম্যাক্রো নিউক্লিয়াস, মাইক্রো নিউক্লিয়াস, এর একটা ম্যাক্রো নিউক্লিয়াস। তাহলে ম্যাক্রো নিউক্লিয়াসের মনে রাখার বিষয় যেটা এখানে, যে ম্যাক্রো নিউক্লিয়াসের, কারণ এটাই আমরা পরবর্তীকালে কনজুগেশন পড়তে যেয়ে দেখবো আমাদের এটা লাগবে। ম্যাক্রো নিউক্লিয়াসের অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়, আর মাইক্রো নিউক্লিয়াসের ক্ষেত্রে মাইটোসিস সেল ডিভিশন। এটা আমাদেরকে মনে রাখবে, কারণ আমরা সেভাবে বাইনারি ফিশন, ম্যাক্রো নিউক্লিয়াসের অ্যামাইটোসিস এবং মাইক্রো নিউক্লিয়াসের মাইটোসিস সেল ডিভিশন।
এই পর্যন্ত বোঝা গেছে? কে লিখছো তো এগুলো সব আমার সাথে সাথে? লিখে নিচ্ছ তো? তাহলে বাইনারি ফিশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাইনারি ফিশনের মাধ্যমে হতে পারে, আবার মাল্টিপল ফিশনের মাধ্যমেও হতে পারে। মাল্টিপল ফিশন মানে কি? না, যদি একটা অর্গানিজম থেকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে একসাথে অনেকগুলো তৈরি হয়, একটা থেকে দুটো হলে বাইনারি ফিশন, একটা থেকে অনেকগুলো হলে মাল্টিপল ফিশন। তাহলে এই দেখো, এটা একটা এক্সাম্পল দেখানো হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে। প্লাজমোডিয়ামের এটা একটা স্পোরোজয়েট, এটা একটা স্পোরোজয়েট অফ প্লাজমোডিয়াম। ধরো স্পোরোজয়েট। তো এই স্পোরোজয়েটটা যখন ডিভাইড করে, মাল্টিপল ফিশন করে, লিভারে গিয়ে, আমাদের লিভারে গিয়ে মাল্টিপল ফিশন করে, ও কি করলো না, ও প্রথমে ওর স্ট্রাকচারটাকে একটা গোল মতো স্ট্রাকচার করে নেয়, তখন সেটাকে আমরা বলি ট্রোফোজয়েট। একটা ম্যাচিওর স্টেজ। ট্রোফোজয়েট মিনস ম্যাচিওর স্টেজ অফ প্রোটোজোয়া। প্রোটোজোয়ার যে কোনো প্রোটোজোয়ার ম্যাচিওর স্টেজ, যেটা হয় বাইনারি ফিশন বা মাল্টিপল ফিশন, যে কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে, সেটাকে আমরা ট্রোফোজয়েড স্টেজ বলি। তাহলে কি বললাম, ট্রোফোজয়েড স্টেজ কোনটা? না, ম্যাচিওর স্টেজ, যেটা কিনা বাইনারি ফিশন আর মাল্টিপল ফিশনের মাধ্যমে বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে নিজেকে সংখ্যায় বাড়াতে পারে, সেটা হচ্ছে ট্রোফোজয়েড স্টেজ। তাহলে স্পোরোজয়েডটা প্রথমে ট্রোফোজয়েডে পরিণত হয়। সেই ট্রোফোজয়েডের নিউক্লিয়াসটা প্রথমে মাল্টিপল ডিভিশন হয়, নিউক্লিয়াসটা থেকে ভেঙে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হলো। তারপরে প্রত্যেকটা নিউক্লিয়াস কিছুটা পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে নিয়ে আলাদা হয়ে গেল। তাহলে ছিল একটা স্পোরোজয়েট, সেখান থেকে অনেকগুলো মেরোজয়েট তৈরি হলো। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় মাল্টিপল ফিশন, যে একটা থেকে অনেকগুলো স্ট্রাকচার তৈরি হলো। আবার 3 নম্বর আরেকটা টাইপ অফ রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটা বলে প্লাজমোটমি। যেটা বলে কিনা প্লাজমোটমি। এই প্লাজমোটমিটা দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে যাদের অলরেডি মাল্টিপল নিউক্লিয়াস আছে, যেমন ওপারিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এদের ক্ষেত্রে প্রথমে স্ট্রাকচারটাতেই অনেকগুলো নিউক্লিয়াস আছে। তাহলে প্রথমে এদের কি হয় না, প্রত্যেকটা নিউক্লিয়াস আগে কিছুটা পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে আলাদা হয়ে যায়, দিয়ে অনেকগুলো সিঙ্গেল বা ইউনিনিউক্লিয়ার স্টেজ তৈরি করে। এরপরে প্রত্যেকটা যে ইউনিনিউক্লিয়ার স্টেজ হলো, তাদের নিউক্লিয়াসের মাল্টিপল ফিশন হয়, দিয়ে তাদের আবার মাল্টি নিউক্লিয়ার স্টেজে পরিণত হয়। তাহলে দেখো, প্রথমে এরা মাল্টি নিউক্লিয়েট স্টেজ ছিল, মাল্টি নিউক্লিয়েট ছিল, এটাই নর্মাল ওদের স্টেজ, মাল্টি নিউক্লিয়েট। দিয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস কিছুটা পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে নিয়ে আলাদা হয়ে আলাদা আলাদা ইউনি নিউক্লিয়েট স্টেজ তৈরি করলো। দিয়ে পরে যখন তারা ম্যাচিওর করলো, তখন প্রত্যেকটা নিউক্লিয়াস আবার মাল্টিপল ফিশন হয়ে আবার মাল্টি নিউক্লিয়ার স্টেজে স্টেজে চলে আসলো। এই যে টাইপ অফ রিপ্রোডাকশন, এটাকে বলা হয় কি, না প্লাজমোটমি। তাহলে মাল্টিপল ফিশনের সাথে ডিফারেন্স কি, মাল্টিপল ফিশন হয় ইউনিনিউক্লিয়েট প্রোটোজোয়ার ক্ষেত্রে, প্লাজমোটমি হয় মাল্টি নিউক্লিয়েট প্রোটোজোয়ার ক্ষেত্রে। ওর ক্ষেত্রে আগে নিউক্লিয়াসের ডিভিশন হয়, পরে সাইটোপ্লাজম ডিভিশন করে। এখানে কি দেখা যায় না, আগে সাইটোপ্লাজমটা ডিভাইড করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দিন নিউক্লিয়াসটা ডিভাইড করে পরে মাল্টি নিউক্লিয়েট স্টেজে পরিণত হচ্ছে। তাহলে এই 3 রকম ভাবে, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন এবং প্লাজমোটমি, এই 3 রকম ভাবে এরা রিপ্রোডাকশন করে। এদের এই 3 রকম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন দুভাবে হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন এদের ক্ষেত্রে দুভাবে হয়। কি কি? না, সিনগ্যামি আর কনজুগেশন। এখানে লেখা আছে সিনগ্যামি আর কনজুগেশন, এই দুভাবে অ্যাসেক্সুয়াল এই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, সিনগ্যামি আর কনজুগেশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন দুভাবে হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন দুভাবে হচ্ছে, কি কি? আহ একটা হচ্ছে সিনগ্যামি, আর হচ্ছে কনজুগেশন। কারো কারো ক্ষেত্রে সিনগ্যামি লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কনজুগেশন। যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রেই, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আমরা যে মাল্টিপল ফিশন দিলাম, সেই প্লাজমোডিয়ামের ক্ষেত্রেই আমরা দেখবো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ধরো যদি একটা স্পিসিস, এর ক্ষেত্রেই ওরা মসকিউটোর মধ্যে, অ্যানোফিলিস মসকিউটোর মধ্যে কি করে না, ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ওরা গ্যামেট ফর্মেশন করে। ম্যাক্রো গ্যামেট, ম্যাক্রো, ওদের দুটো স্টেজ ধরে, গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট এবং মাইক্রো গ্যামেটোসাইট। ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে ম্যাক্রো গ্যামেট তৈরি হয়, এবং মাইক্রো গ্যামেটোসাইট থেকে মাইক্রো গ্যামেট তৈরি হয়। এই ম্যাক্রো গ্যামেট
এবং মাইক্রো গ্যামেট, এরা ফার্টিলাইজ করে করে জাইগোট তৈরি হয়। ফার্টিলাইজেশন হয়ে করে জাইগোট তৈরি হয়। তাহলে আমরা যেখানে দেখবো যে গ্যামেট ফরমেশন হচ্ছে ম্যাক্রোগ্যামেট এবং মাইক্রোগ্যামেট। ম্যাক্রোগ্যামেট মিন্স লাইক ফিমেল গ্যামেট, মাইক্রোগ্যামেট মিন্স লাইক মেল গ্যামেট। যেখানে মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে এবং ফার্টিলাইজেশনের মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে, এগুলো হ্যাপ্লয়েড স্ট্রাকচার, এবং জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড স্ট্রাকচার। এন হয়ে পরে টু এন হচ্ছে এই ধরনের যে রিপ্রোডাকশন যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কিনা সিনগ্যাম। আর কনজুগেশন মানে যেখানে কোনো গ্যামেট ফরমেশন হবে, সেক্স নিউক্লিয়াসের তাদের যে মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে যেমন একটাই ইন্ডিভিজুয়াল ছিল, এখানে দুটো প্যারামিসিয়ামের মধ্যে হবে, দুটো অর্গানিজমের মধ্যে রিপ্রোডাকশনটা হবে, কিন্তু কোনো গ্যামেট তৈরি হবে না। এখানে যেমন গ্যামেট তৈরি হচ্ছিল ওখানে কোনো গ্যামেট তৈরি হবে না। এক্ষেত্রে কি হবে না, জাস্ট দুটো অর্গানিজম বা দুটো প্যারামিসিয়াম পারা পরস্পর কাছাকাছি আসবে এবং তাদের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়ার এক্সচেঞ্জ হবে, নো গ্যামেট ফর্মেশন। এটাই বেসিক ডিফারেন্স, নিউক্লিয়ার এক্সচেঞ্জ, অনলি নিউক্লিয়ার এক্সচেঞ্জ, নো গ্যামেট ফর্মেশন। এবং সব থেকে ডিস্টিংগুইশিং যে ক্যারেক্টার সিনগ্যামির সাথে কনজুগেশন, যে সিনগ্যামিতে কি হয়, মেল ফিমেল প্যারেন্ট যারা আছে তারা আছে, তাদের বডি থেকে গ্যামেট তৈরি হয়, সেই গ্যামেট গুলো ফিউজ হয়ে পর নতুন জেনারেশন তৈরি করে। অর্থাৎ আমরা একসাথে তিনজনকে পাবো বা চারজনকে পাবো, যে এ হচ্ছে মেল প্যারেন্ট, এ হচ্ছে ফিমেল প্যারেন্ট, তাদের এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট, এরা ফিউজ করে করে জাইগোট তৈরি করলো, এবং সেখান থেকে একটা নিউ জেনারেশন তৈরি হলো, এটা নিউ জেনারেশন তৈরি হলো। কিন্তু কনজুগেশনের ক্ষেত্রে কি হয় না, যারা দুজন কনজুগেট করে, যারা দুজন কনজুগেশন করলো পরস্পর যুক্ত হলো, যে নিউক্লিয়াসের এক্সচেঞ্জ ঘটালো, যুক্ত হয়, কি তাদের মধ্যে কি, আমরা কনজুগেশন একটু ডিটেলে পড়বো, পড়তে হবে প্যারামিটার এবং কনজুগেশন সিলেবাসে, খুব ইম্পর্টেন্ট টপিক। নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হলো, তারপরে এরাই ভাগ হয়ে, এদেরই বডিটা ভাগ হয়ে এখান থেকে নিউ প্যারামেসিয়াম তৈরি হবে এখান থেকে। তাহলে আর পুরোনো প্যারেন্ট গুলোকে আমরা খুঁজে পাবো না, প্যারেন্ট গুলো থেকেই নিউ তৈরি হয়েছে। এক্ষেত্রে কি না, প্যারেন্টও আছে আবার নিউ জেনারেশনও আছে, মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেজ হিসেবে গ্যামেট তৈরি হয়েছে, মেল এবং ফিমেল গ্যামেট। বোঝা গেছে সেনগ্যামি আর কনজুগেশন ব্যাপারটা কি, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে তো? কি তখন বাইনারি ফিশন হয়, হ্যাঁ। ওটা কনজুগেশন একটু পরে এই প্রসেসটা পড়াবো, তখন বলে দেবো ডিটেলে গোটা প্রসেসটা পর 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 কি কি হয়। ঠিক আছে। তাহলে এটা দেখতে কনজুগেশনের একটা এক্সাম্পল আমরা লিখে রাখি, প্যারামেসিয়াম। তাহলে এই হচ্ছে প্রোটোজোয়ার আমাদের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা পড়লাম। এরপরে প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন, যে প্রোটোজোয়ার মধ্যে কতগুলো ফাইলাম আছে, প্রোটোজোয়া তো একটা সাব কিংডম, তাকে আবার সাতটা ফাইলামে ভাগ করা হয়। কি কি? সার্কোম্যাস্টিকোফোরা, যার মধ্যে অ্যামিবা ইউগ্লিনা এরা পড়ে। ল্যাবাইরিনথোমরফা, যার মধ্যে ল্যাবাইরিনথুলা বলে একটা ম্যারাইন স্পিসিস পড়ে। এপিকমপ্লেক্সা, যার মধ্যে প্লাজমোডিয়াম মনোসিস্টিস এরা পড়ে। মাইক্রোস্পোরা, এর মধ্যে নসিমা এপিস, নসিমা বম্বিকাস এগুলো পড়ে, নসিমা। অ্যাসিডোস্পোরা, এর মধ্যে প্যারামিক্সা অ্যাসিডোস্পোরা এরা পড়ে। মিক্সোজোয়া, মিক্সিডিয়াম একটা ফ্রেশ ওয়াটার ফিশের প্যারাসাইট মিক্সোজোয়া, সেই গ্রুপটা পড়ে মিক্সোজোয়া। আর প্যারামেসিয়াম ব্যারান্টেরিয়াম এরা আছে সব সিলিওপোরার আন্ডারে পড়ে। তাহলে টোটাল সাতটা পাইলাম, সার্কোমাস্টিকোপোরা, ল্যাবারিন্থোমরফা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, অ্যাসিডোস্পোরা, মিক্সোজোয়া আর সিলিওপোরা। এই সাতটা ফাইলাম, এই সাতটা ফাইলাম সম্পর্কে একদম এক লাইন দু লাইন করে, যেগুলো এদের খুব মেন ফিচার্স, যেগুলো প্রোটোজোয়া থেকে যেগুলো বেস করে কোশ্চেন আসতে পারে সেইগুলোই শুধু আমি বলবো, সেগুলো একটু লিখে নিবে একটু পরে যখন এই এদের ক্লাসিফিকেশন পড়াবো। এটা তখনই পড়াবো যে ইম্পর্টেন্ট কিছু বা আমি মানে প্রোটোজোয়া। এরপরে এদের লোকোমোশন সম্পর্কে একটু পড়ি, যে লোকোমোশন সম্পর্কে একটু ডিটেলে পড়ি। লোকোমোশন কয়েকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সিলিয়া প্লাজেলা স্ট্রাকচার, এগুলো একটু জানতে হবে লোকোমোশন। তাহলে লোকোমোশন আমরা প্যারামেসিয়াম দেখতে পাচ্ছি, প্যারামেসিয়ামের ক্ষেত্রে লোকোমোটর অর্গান সিলিয়া। আবার আমরা যদি ইউগ্লিনা দেখি, ইউগ্লিনার ক্ষেত্রে লোকোমোটর অর্গান কি না, ফ্লাজেলা। তাহলে সিলিয়া ফ্লাজেলা এদের
স্ট্রাকচার কেমন, কিভাবে তৈরি হয়। আমরা প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখলে দেখবো একটা প্যারামেসিয়াম যদি আমরা স্কিনটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি, তাহলে দেখবো যে একটা ইনফ্রাসিলিয়ারি স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এরকম দেখা যায় স্কিনের নিচে লম্বা লম্বা এরকম ভাবে কাইনেটোয়েড ডেসমাটা বলে কিছু টিউবিউল চলে গেছে, এবং সেই এক একটা টিউবিউল থেকে এক একটা সিলিয়া এরকম ভাবে অরিজিন করে 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 গেছে। হলো। এবং এই কাইনেটোডেস গুলোর পাশে পাশে একটা করে ট্রাইকোসিস থাকে, যেটা ওদের ডিফেন্সে হেল্প করে, লোকোমোশনের সাথে সম্পর্ক নেই। ট্রাইকো যে চেম্বার গুলো যে ট্রাইকোসিস্ট আছে। আর প্রত্যেকটা সিলিয়াকে ঘিরে একটা উঁচু মতো স্কিনের এলিভেশন আছে, মেমব্রেনের একটা এলিভেশন আছে, অ্যালভিও যেটা একটা অ্যালভিওলাসের মতন একটা স্ট্রাকচার আছে, যেটা কিনা যেটা এই সিলিয়াটাকে মুভমেন্ট করতে বা সিলিয়াটাকে হোল্ড করে রাখতে হেল্প করে, যেটা হচ্ছে অ্যালভিওলার ক্যাভিটিস। তাহলে এই যে ওভারঅল সিস্টেম, এটা বলে ইনফ্রাসিলিয়ারি সিস্টেম। এইখানে শুধু তোমাদেরকে এটাই মনে রাখতে হবে যে প্যারামেসিয়ামের ক্ষেত্রে লোকোমোশনের জন্য ইনফ্রাসিলিয়ারি সিস্টেম দেখতে পাওয়া যায়। এই পয়েন্টটা লিখে রাখো স্টার দিয়ে। ইন কেস অফ প্যারামেসিয়াম, ইনফ্রাসিলিয়ারি সিস্টেম প্রেজেন্ট ফর লোকোমোশন, which helps to which helps the movement of cilia, যেগুলো সিলিয়ার মুভমেন্ট করতে হেল্প করে, বা মুভমেন্ট এবং অরিজিন অফ সিলিয়ার অরিজিন হয় ইনফ্রাসিলিয়ারি সিস্টেম থেকে, এবং সিলিয়ারি মুভমেন্টের জন্য ইনফ্রাসিলিয়ারি সিস্টেম রেসপন্সিবল। তাহলে এই ইনফ্রাসিলিয়ারি সিস্টেম এই শব্দটার সাথে পরিচিত থাকে। যে হোয়াট ইজ ইনফ্রাসিলিয়ারি সিস্টেম, যেটা যেটা মাথায় থাকে, যে প্যারামেসিয়ামের স্কিনের আন্ডার দ্য স্কিন আমরা যদি স্ট্রাকচারটাকে ডিটেলে দেখি ইলেকট্রন মাইক্রোস্কোপে, তাহলে সেখানে দেখবো যে লংগিটিউডিনাল কিছু টিউবিউল আছে যেগুলো বলে কাইনোটেড ডেসমাটা, এবং সেই কাইনোটেড ডেসমাটা থেকে সিলিয়া অরিজিন করে, যেগুলো এদের লোকোমোশনে হেল্প করে। এর বেশি ডিটেলে এখন এখানে পড়ার দরকার নেই। তাহলে আমরা এরপরে যদি সিলিয়া বা ইউগ্লিনের ক্ষেত্রে ফ্লাজেলা যদি ক্রস সেকশন করি, তাহলে দেখবো তার আল্ট্রা স্ট্রাকচারটা দেখবো, যে ভিতরে কি কি আছে, কি দিয়ে তৈরি হয়েছে, আল্ট্রা স্ট্রাকচারটা একটু আমরা দেখবো। এই আল্ট্রা স্ট্রাকচারটা কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে যে কি কি স্ট্রাকচার আছে বা কিরকম। দেখো এই আল্ট্রা স্ট্রাকচারে দেখবো যে দুটো পার্ট। তাহলে একটা সিলিয়া বা একটা ফ্লাজেলা এর যদি আমরা আল্ট্রা স্ট্রাকচার দেখি, তাহলে তো দুটো পার্ট আছে, একটা আউটার কভারিং বা আউটার কভারিং কভারিং, আর ভিতরের পার্টটাকে বলে অ্যাক্সোনিম। এই দুটো জিনিস দিয়ে তৈরি। তাহলে সব থেকে বাইরে আমরা যে মেমব্রেনটা দেখতে পাচ্ছি, এই যে প্লাজমা মেমব্রেন, এটাই এদের আউটার কোট বা প্লাজমা মেমব্রেন। আর তার ভেতরে যে গোল গোল টিউবিউল দিয়ে তৈরি স্ট্রাকচার আছে, এইটাকে বলে অ্যাক্সোনিম, যেটা কিনা সেন্টারে দুটা আর পেরিফেরালে নটা ডাবলেট টিউবিউল দিয়ে তৈরি। দেখো পেরিফেরাল দিকে ডবল 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 কিছু টিউবিউল আছে, সেন্টারে দুটো সিঙ্গেল টিউবিউল আছে। এই অ্যাক্সোনিমটা বাইরের দিকে নটা এবং ভিতরে সেন্টারে দুটো, 9+2 অ্যারেঞ্জমেন্টে নটা প্লাস দুটা টিউবওয়েল দিয়ে তৈরি হয় অ্যাক্সোনিমটা। তাহলে প্রথমত সিলিয়া বা ফ্লাজেলার দুটো পার্ট, আউটার কোট আর কি না আমাদের অ্যাক্সোনিম। তা আউটার কোটটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, নর্মাল সেল মেমব্রেন। আর অ্যাক্সোনিমটা কিছু টিউবিউল দিয়ে তৈরি। কতগুলো টিউবিউল, পেরিফেরাল দিকে নটা ডাবল টিউবিউল, আর সেন্টারের দিকে দুটো সিঙ্গেল টিউবিউল। মোট বাইরের দিকে নটা এবং ভিতরে দুটা। এই তার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা করে 9+2 অ্যারেঞ্জমেন্ট, আমরা সবাই খুব কমনলি সবাই জানি 9+2 অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে দুটো টিউবওয়েল আছে, তার মধ্যে যেটা কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি এটা বলে এ, আর যেটা একটু অর্ধেক আছে এটা হচ্ছে বি টিউব। তাহলে দুটো টিউবওয়েল, একটা এ একটা বি, একটা এ একটা বি, এই দুটো টিউবওয়েল মিলে যে কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এই কমপ্লেক্সটা নটা আছে। বা এটাকে ডাবলেট বলে। এই যে ডাবলেটটা তৈরি হয়েছে, এই ডাবলেটটা নটা আছে। হলো। এখন এই ডাবলেট গুলা পরস্পর থেকে একটা প্রোটিন দিয়ে কানেক্টেড আছে, বা প্রত্যেকটা এর সাথে বি একটা প্রোটিন দিয়ে কানেক্টেড আছে, যে প্রোটিনটার নাম নেক্সিন। আর সেন্টারে দেখো দুটো, সেন্টার যে টিউবুল এরাও একটা প্রোটিন দিয়ে কানেক্টেড আছে, এই প্রোটিনটার নাম হচ্ছে টেকটিন। তাহলে পেরিফেরির দিকে ডাবলেট গুলা এর সাথে একটার, ডাবলেটের এ অন্যটার বি এর সাথে যে প্রোটিন দিয়ে কানেক্টেড তার নাম নেক্সিন। আর সেন্টার দুটো টিউবুল তারা যে প্রোটিন দিয়ে কানেক্টেড থাকে তার নাম টেকটিন। এবার দেখো প্রত্যেকটা এ টিউবুল থেকে সেন্টারের দিকে একটা পলিপেপটাইড চেইন গেছে, 17 পলিপেপটাইড চেইন একটা ভেতর দিকে গেছে, যেটা বলে রেডিয়াল স্পোক স্ট্রাকচার একটা ভেতর দিকে গেছে। তাহলে একটা রেডিয়াল স্পোক লাইক স্ট্রাকচার থাকে এই টিউবওয়েল থেকে ভেতরের দিকে গেছে। আর এই টিউবওয়েলে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, বাইরের দিকে আছে
আর ভেতরের দিকে আছে এগুলো বলে ডাইনিন প্রোটিন। দেখো বাইরের দিকে আছে আউটার ডাইনিন আর্ম, আর ভিতরের দিকেও আছে ইনার ডাইনিন আর্ম। এই ডাইনিন আর্মটার এটিপিএস অ্যাক্টিভিটি থাকে, এটা মনে রাখতে হবে। এই ডাইনিন আর্মের এটিপিএস অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এ কিনা এটিপি কে ভেঙে শক্তি বা এনার্জি রিলিজ করতে পারে, এবং সেই এনার্জিটাকে কাজে লাগিয়েই এর মুভমেন্ট হয়। তাহলে আউটার এবং ইনার যে ডাইনিন আর্ম, এই ডাইনিন আর্মের এই যে ডাইনিন আর্ম, এগুলোর কি বললাম না, এদের এটিপিএস অ্যাক্টিভিটি থাকে। তাহলে এদের কি বললাম না, এদের এটিপিএস অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এরা এটিপি কে ব্রেক করে পরে সেখান থেকে এনার্জি রিলিজ করে, এবং সেই এনার্জির মাধ্যমেই কিন্তু এদের আলটিমেটলি সিলিয়ারি বা ফ্লাজেলার যে মুভমেন্ট, সে মুভমেন্ট করে। এই ডাইনিন আর্মে এসে প্রোটিন এটিপি বাইন্ড করলে পরে সেই তার ফলে ডাইনিন আর্ম গুলো ইলংগেটেড হয়ে সামনের যে টিউবুল তার সাথে গিয়ে যুক্ত হয়, দিয়ে ওভার গোটা স্ট্রাকচারটাতে এরকম একটা রোটেশন হয়। তাহলে কি হবে না, যখনই একটা ডাইনিন সামনের দিকে আগাবো, ওভার সবাই যখন সামনের দিকে এক এক করে করে আগায় যাবো, তখন কিন্তু গোটা অ্যাকশনিয়মটাতে এরকম একটা মুভমেন্ট দেয়, এবং অ্যাকশনিয়মটাতে যখন এরকম একটা মুভমেন্ট থাকবে তখন গোটা সিলিয়াটা বা গোটা প্লাজেলাটাই একেবারে এরকম ভাবে স্ট্রোক দিবে। এইভাবে এদের মুভমেন্ট হয়। তাহলে এই হচ্ছে আল্ট্রা স্ট্রাকচার। আমরা কি কি দেখলাম না, আউটার কোট আছে, ভিতরে অ্যাক্সোনিয়াম আছে। অ্যাক্সোনিয়ামের মধ্যে বাইরের দিকে 9টা ডাবলেট টিউবুল আছে, আর সেন্টারে দুটো সিঙ্গেল টিউবুল আছে। এই ডাবলেট টিউবুলের মধ্যে দুটো, একটা এ এবং একটা বি। এটা হচ্ছে কমপ্লিট টিউবুল, এখানে মনে রাখতে হবে এ টিউবুল হচ্ছে কমপ্লিট। এর মধ্যে আবার 13 মাইক্রোটিউবুল থাকে। আর বিটা ইনকমপ্লিট, এর মধ্যে 10টা থাকে, 10টা। তাহলে এ তে থাকে, এর মধ্যে থাকে 13, আর বি এর মধ্যে থাকে 10। মানে সাব টিউবুল বা মাইক্রো টিউবুল আমরা যদি বলি, তাহলে একটা এ কে যদি আমরা দেখি, তাহলে এটা দেখবো এইভাবে। আবার এটা 13 এরকম সাব টিউবুল নিয়ে তৈরি হয়। 1 2 3 4 5, 13। এটা হচ্ছে এ, 13 টিউবুল নিয়ে তৈরি হচ্ছে এ। আর বিটা দেখলে দেখো বিটাতে আছে 10টা, 3 4 10টা নিয়ে হচ্ছে বি। তাহলে এটা মনে রাখতে হবে যে এই হচ্ছে কমপ্লিট টেবিল, এর মধ্যে 13টা মাইক্রো টেবিল বা সাব টেবিল থাকে। আর বি হচ্ছে ইনকমপ্লিট, এর মধ্যে 10টা থাকে। সেন্টারে যেগুলো আছে এগুলো লাইক এ, অর্থাৎ কমপ্লিট 13টা করে থাকে। হলো। এবার এই টিউবওয়েল থেকে কি বললাম না, এই টিউবওয়েল থেকে সেন্টারের দিকে একটা 17টা পলিপেপটাইড যুক্ত একটা স্পোক গেছে, যাকে বলে রেডিয়াল স্পোক। আর পরস্পর এরা নেক্সিন প্রোটিন দিয়ে কানেক্টেড। সেন্টারের দুটো টিউবওয়েল তারা পরস্পর টেকটিন প্রোটিন দিয়ে কানেক্টেড। আর পেরিফেরির দিকে থাকা এই টিউবওয়েলের সাথে ডাইনিন প্রোটিন আছে, বাইরের দিকে যেগুলো আছে সেগুলো হলো আউটার ডাইনিন প্রোটিন। ইনার, ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনার ডাইনিন প্রোটিন। এই ডাইনিন প্রোটিন গুলোরই এটিপিএস অ্যাক্টিভিটি থাকায় এরা ফ্লাজেলা বা সিলিয়ার স্ট্রোক দিতে, অ্যাক্টিভ এবং রিকভারি স্ট্রোক দিতে এরা হেল্প করে। এই হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার। তাহলে এই যত যা কিছু বললাম যে ইনফরমেশন গুলো, এগুলি মাথায় রাখতে হবে। আমি একটা মেটেরিয়াল পাঠিয়ে দেবো, এটা সেই মেটেরিয়াল পড়বে, তাহলে সেখানে ইনফরমেশন গুলো সব লেখা থাকবে। আচ্ছা, এই প্যারামেসিং মুভমেন্টের ক্ষেত্রে মেটাক্রোনাল রিদিম বলে একটা রিদিম, একটা আহ, মানে মোড অফ অ্যাকশন লক্ষ্য করা যায়, যেটা আমাদের একটু মনে রাখতে হবে। মানে প্যারামেসিমের ক্ষেত্রে কি হয়, এই যদি একটা প্যারামেসিয়াম হয়, তাহলে এদের মুভমেন্ট কিরকম ভাবে হবে না, ওদের একটা এই ধরো সিলিয়া, সিলিয়া এরকম ভাবে স্ট্রোক দেয়। তাহলে সিলিয়াটা, এই স্ট্রোকটাকে বলে অ্যাক্টিভ স্ট্রোক। অ্যাক্টিভ স্ট্রোক, এভাবে স্ট্রোক দিলে অ্যাক্টিভ স্ট্রোক দিয়ে, যখন অ্যাক্টিভ স্ট্রোক দেয় তখন সিলিয়াটা খুব স্ট্রং, শক্ত থাকে। দিয়ে সিলিয়াটা যখন স্ট্রোক দিয়ে পরে এখানে চলে এসেছে, তখন ও আস্তে আস্তে লিকি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দিয়ে আস্তে 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 আবার আগের জায়গায় ফিরে যায়। এইটাকে বলে রিকভারি স্ট্রোক। তাহলে যখন সিলিয়াটা স্ট্রোক দিচ্ছে জলে, তখন এই জলে সেই নিউটনের থার্ড ল অনুযায়ী, জলে নৌকার হাল যেমন ভাবে কাজ করে, একই মেকানিজম। জলে যখনই ও প্রেসার ক্রিয়েট করলো, তার অপোজিটে ও মুভ করবে। তার অপোজিটে ও কি, তাহলে আলটিমেটলি ও এই দিকে মুভ করবে।
এখন এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সিলিয়া বা প্যারামেসিয়ামের ক্ষেত্রে ওদের বডিতে যে সিলিয়া গুলো থাকে এরকম ভাবে রোতে থাকে, একটা রো, তারপরে আর একটা রো, এরকম আবার একটা রো এভাবে থাকে। তো দেখা গেছে যে একটা রোতে থাকা সিলিয়া গুলো একসাথে বিট করে, মানে এই রোটা একসাথে বিট করবে, তারপরে এইটা বিট করবে, মানে স্ট্রোক দিবে, তারপরে এইটা স্ট্রোক দিবে, তারপরে এইটা স্ট্রোক দিবে, তারপরে এটা স্ট্রোক দিবে। এই যে একটা প্যাটার্ন মেনে যে একটা রোতে থাকা সিলিয়া গুলো একসাথে বিট করছে, তারপরে রোতে থাকা তারা আরেক, তারা একসাথে। এই যে রিদিম, এই রিদিমটাকে বলা হয় মেটাক্রোনাল রিদিম। মেটাক্রোনাল রিদিম, এই শব্দটা মনে রাখবে, মেটাক্রোনাল রিদিম। এটা কখন আমরা দেখতে পাই না, প্যারামেসিয়ামার মুভমেন্টের ক্ষেত্রে এই যে একটা সিঙ্ক্রোনাইজিং বিটিং অফ সিলিয়া, সিঙ্ক্রোনাইজিং বিটিং অফ, একটা একটা লিখে রাখো এটাতে, মেটাক্রোনাল রিদিমে তারপর হচ্ছে সিঙ্ক্রোনাইজিং বিটিং অফ সিলিয়া অফ এ, synchronizing beating of the cilia in a row বা in a transverse row, in a transverse row। তাহলে একটা ট্রান্সভার্স রোতে থাকা সিলিয়া গুলো একসাথে মুভ করে। আর লঙ্গিটিউডিনাল রোডে যদি আমরা দেখি তাহলে তারা ওয়ান আফটার অ্যানাদার, এটা প্রথমে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, তাহলে একটা ট্রান্সভার্স রোতে থাকা সিলিয়া গুলো বিট টুগেদার একসাথে বিট করে, আর একটা লঙ্গিটিউডিনাল রোতে থাকা সিলিয়া গুলো ওয়ান আফটার অ্যানাদার পর 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 বিটিং করে। এই যে রিদিম, দিস রিদিম ইজ নোন অ্যাজ মেটাক্রোনাল রিদিম। বোঝা গেছে? আচ্ছা, অ্যামিবার সলজেল থিওরি মনে হয় সিলেবাসে নেই, তাও একটু বলে দিচ্ছি মাথায় রাখবে যে এদের ক্ষেত্রে দুটো স্টেট দেখতে পাওয়া যায় সাইটোপ্লাজমের। একটা হচ্ছে সল, মানে সলিউশন স্টেট, মানে লিকুইড স্টেট, আর জেল, মানে তুলনামূলক ভাবে একটা একটু সলিড স্টেট বা জেল স্টেট বলতে পারি। জেল স্টেট, দুটো স্টেট লক্ষ্য করা যায়। তা এদের মুভমেন্টের সময় কি হয় না, জেল টু সল, মানে সল থেকে জেল, এবং জেল থেকে সলে কনভার্সন হয়, খুব সিম্পল ব্যাপার। দেখো দেখে নাও, এইখানটায় মনে করো একটা সলিড স্ট্রাকচার আছে তো, বা জেল আছে, মানে জেলি লাইক স্ট্রাকচার আছে, সেই জেলটা যদি সলে কনভার্ট হয়ে যায় তাহলে কি এটা ফ্লুইডিক হয়ে যাবে এবং এটা ফ্লো করে সামনের দিকে চলে আসে। যেই সামনের দিকে ফ্লো করে কিছুটা আসলো, এসে পরে এই সাবস্ট্রেট আমার গায়ে আর আটকালো, অমনি এই জেলটা, এই সলটা কনভার্ট হয়ে যাবে জেলে। তাহলে যেই জেলে কনভার্ট হবে ও শক্ত হবে, ভারী হবে। তখন পিছনের দিকে আবার যে সাইটোপ্লাজম আছে সেইটা আবার সলে কনভার্ট হবে এবং সেটা ফ্লো করে সামনের দিকে আসবে। এইভাবে কন্টিনিউয়াসলি জল, জেল থেকে সল এবং সল থেকে জেলে কনভার্সনের মাধ্যমে তার মলিকুলার মেকানিজম আছে। আহ, সেখানে কিছু প্রোটিনের ক্রস লিঙ্কিং এর কারণে জেল ফরমেশন হয় এবং ক্রস লিঙ্কিং এটা ছিঁড়ে গেলে পরে সল ফরমেশন হয়। তার মেকানিজম আছে, সিগন্যালিং আছে সেগুলো। সে অত এটা মনে হয় আমি দেখলাম না কোথাও সিলেবাসে আলাদা করে স্পেসিফাই করা আছে, বরং সিলিয়া ফ্ল্যাজেলার আল্ট্রা স্ট্রাকচারটাকে উল্লেখ করা আছে যে সিলেবাসে। সো এটা জাস্ট একটু মাথায় রাখবে যে অ্যামিবার ক্ষেত্রে এই যে দ্বি পরে মানে সে জল, এই জেল থেকে সলে এবং সল থেকে জেলে কনভার্সনের মাধ্যমে আলটিমেটলি এদের মুভমেন্ট হয়। এবং তখন ওই সাময়িক যে একটা স্ট্রাকচার বেরিয়ে আসে যখন এই জেল থেকে সল হলো, সেটা ফ্লো করে যেটা বেরিয়ে আসে সেই স্ট্রাকচারটাকেই বলা হয় এদের সিউডোপোডিয়া। থাকে এগুলো, নাম পড়লেও চলবে। বরং এই ফ্লাজেলার টাইপস গুলো একটু চাইলে মনে রাখতে পারো, এই সিউডোপোডিয়া টাইপস গুলো একটু চাইলে মনে রাখতে পারো যে সিউডোপোডিয়া আবার চার রকমের হয়। যাদের ক্ষেত্রে লোভ লাইক অ্যামিবার মতন এরকম লোভ লাইক সিউডোপোডিয়া, তাদেরকে বলে লোভ, সেটা বলে লোবোপোডিয়া। সেই ধরনের সিউডোপোডিয়াকে বলা হয় লোবোপোডিয়া। লোভ লাইক হচ্ছে লোবোপোডিয়া, যেটা কারকন্ত্রে পাওয়া যায় অ্যামিবাতে। চারটি এক্সাম্পল মনে রাখলেই হোক। লোভ লাইক সিউডোপোডিয়া বা লোবোপোডিয়া পাওয়া যায় অ্যামিবাতে। একটু জালেক, মানে জালকের মতন, বা একটু আঙ্গুল, মানে আঙ্গুলের মতন কি একটা ফিলাস লাইক কিছু ফাইলোপোডিয়া দেখতে পাওয়া যায় ইউগ্লাইফাতে। আর
জালকের মতন রেডিকিউল লাইক, এরকম জালকের মতন স্ট্রাকচার, রেডিকুল লাইক স্ট্রাকচার, রেডিকুলো পডিয়া সেটাকে বলে, সেটা দেখতে পাচ্ছি গ্লবিকেরিনাতে। আর লম্বা লম্বা অ্যাক্সিসের মতন রড লাইক সিউডোপোডিয়া বা এক্সোপোডিয়া দেখতে পাচ্ছি অ্যাক্টিনোফ্রেজের ক্ষেত্রে। যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো, এই চারটি এক্সাম্পল মনে রাখলেই হয়। যে লোবোপোডিয়া হচ্ছে অ্যামিবাতে, ফাইলোপোডিয়া আছে ইউগ্লাইফাতে, রেটিকুলোপোডিয়া দেখতে পাওয়া যায় গ্লবিগেরিনাতে, আর এক্সোপোডিয়া দেখতে পাওয়া যায় অ্যাক্টিনোফ্রিজে। এই চারটি এক্সাম্পল মনে রাখতে পারলেই যথেষ্ট। তাহলে এরপরে আমরা চলে আসছি ক্লাসিফিকেশন। আমরা 7টা ফাইলাম দেখেছি। প্রত্যেকটা ফাইলামের সম্পর্কে আমাদেরকে একটু একটু পড়তে হবে, কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার জাস্ট 2 লাইন 3 লাইন করে পড়লে হবে, একটা দু তিনটা করে ক্যারেক্টার আমাদেরকে মনে রাখলে হবে, এমন কিছু বেশি পড়তে পড়া দরকার নেই। তাহলে সার্কোমাস্টিকও ভরা হচ্ছে প্রথম এবং লার্জেস্ট ফাইলাম, এদের মধ্যে সব থেকে বড় ফাইলাম। প্রোটোজোয়ার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং লার্জেস্ট ফাইলাম হচ্ছে কে না, সার্কোমাস্টিকোফোরা। এখানে বলে রাখি, 7টা যে ফাইলাম ছিল তার মধ্যে 3টি হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফাইলাম, সার্কোম্যাস্টিকোফোরা, এপিকমপ্লেক্সা আর সিলিওফোরা। এই তিনটি, এই তিনটি খুব ইম্পর্টেন্ট ফাইলাম। বাকিগুলো অত ইম্পর্টেন্ট ফাইলাম নয়, বাকিগুলো সম্পর্কে অত মনে না রাখলেও চলে। রিসার্চ এরিয়াতে বাকিগুলো নিয়ে কাজ হয়। বিভিন্ন ট্যাক্সোনমিস্ট তারা বিভিন্ন প্রোটোজোয়ান প্যারাসাইট নিয়ে কাজ করে, তারা হয়তো মিক্সোজোয়া বা মাইক্রোস্পোরা এগুলো নিয়ে কাজ করে। কিন্তু খুব কমন যেগুলোর মেডিকেল ইম্পর্টেন্স আছে, যেগুলো আমাদের ডিজিজ তৈরি করে, সেই ধরনের যত সমস্ত আহ আছে তারা এই তিনটের মধ্যে মেনলি পড়ে, সার্কোমেস্টিকোফোরা, এপিকমপ্লেক্স আর সিলিওফোরা। তাহলে সার্কোমেস্টিকোফোরা কিসের বেসিসে হয়েছে না, যাদের লোকোমোটরি অর্গান হয় সিউডোপোডিয়া না হয় ফ্লাজেলা, তারা হচ্ছে সার্কোমেস্টিকোফোরা। এই পয়েন্টটা লিখে রাখবে যে লোকোমোটরি অর্গান, এই ইউনিসেলুলার কলোনিয়াল এর ওইটার নাম, এটা এটা অত ইম্পর্টেন্ট ফিচার মনে রাখা দরকার নেই। 3 নম্বর ফিচারটা মনে রাখবে, 3 নম্বর যেটা যে লেখা আছে, লোকোমোশন বাই ফ্লাজেলা আর সিউডোপোডিয়া অর বাই বোথ। তাহলে এর বেসিসেই এরা হচ্ছে সার্কোমেস্টিক ফোরা, যাদের সিলিয়া থাকে তারা সিলিও ফোরা। তাহলে সার্কো ম্যাস্টিগো ফোরা মানে বহন করে, সার্কো মানে হচ্ছে সিউডোপোডিয়া, ম্যাস্টিগোনিম কথাটা এসছে ফ্লাজেলা থেকে, আর ফোরা মানে বহন করা। যারা, যাদের মধ্যে ফ্লাজেলা এবং সিউডোপোডিয়া দুটোই থাকে তারা হচ্ছে সার্কো ম্যাস্টিগো ফোরা। আর যাদের সিলিয়া থাকে তারা সিলিও ফোরা। আর যাদের এপিক্যাল কমপ্লেক্স থাকে তারা এপি কমপ্লেক্সা। এই তিনটেই আমি বলছি মেন ভালো, সার্কোমেস্টিকোফোরা, এপিকমপ্লেক্সা আর সিলিওফোরা। তাহলে যাদের সিউডোপোডিয়া এবং ফ্লাজেলা থাকে তারা হচ্ছে সার্কোমেস্টিকোফোরা। যাদের লোকোমোটর অর্গানিজম সিলিয়া থাকে তারা সিলিওফোরা। আর যাদের দুটোর কোনোটাই থাকে না, বরং উল্টা অন্য একটা টিস্যুকে ইনভেড করার জন্য এপিক্যাল কমপ্লেক্স থাকে, তারা হচ্ছে এপিকমপ্লেক্সা। হয়েছে? তাহলে এটা লিখে রাখো সার্কোমেস্টিকোফোরার ক্ষেত্রে যে লোকোমোটরি অর্গান হচ্ছে ফ্লাজেলা আর সিলিওফোরা, এই জন্যই কিন্তু নামটা হয়েছে সার্কোমেস্টিকোফোরা। এরা অটোট্রপিক, সাপ্রোজয়িক, হেটারোট্রপিক যা খুশি হতে পারে, এটা অত ইম্পর্টেন্ট ক্যারেক্টার নয় এদের ক্ষেত্রে, কারণ এটা ভারত প্রোডিউসার ক্যারেক্টার আমরা পড়েছি। সিঙ্গেল ডেড নিউক্লিয়াস, এইটা এদের ক্ষেত্রে মনে রাখবে যে এদের ক্ষেত্রে মনোমরফিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, এদের কারো ক্ষেত্রে ডাইমরফিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না। ওইটা সিলিওফোরার ক্যারেক্টার, ডাইমরফিক নিউক্লিয়াস। সার্কোমাস্টিক ফোরার ক্ষেত্রে মনোমরফিক নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাল্টিপল নিউক্লিয়াস থাকতে পারে, হয়তো অনেকগুলো নিউক্লিয়াস আছে বাট সব সিঙ্গেল টাইপ, সব একই রকমের নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে এরা হচ্ছে কি না, এরা হচ্ছে আমার সার্কোমেস্টিক উপরা। তাহলে দুটো পয়েন্ট আমরা মনে রাখবো, যে এদের ক্ষেত্রে ফ্লাজেলা এবং সিউডোপোডিয়া থাকে, আর এদের মনোমরফিক নিউক্লিয়াস হয়। নিউক্লিয়াস মে বি সিঙ্গেল অর মাল্টিপল, একটা থাকতে পারে বা অনেক থাকতে পারে, বাট নিউক্লিয়াস গুলো সব সিমিলার টাইপ হবে, মনোমরফিক নিউক্লিয়াস। এদের রিপ্রোডাকশন সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল নট ইম্পর্টেন্ট পার্ট। এরপর আমরা কতগুলো ইম্পর্টেন্ট সার্কোমেস্টিক উপরা সম্পর্কে জানি। দেখো অ্যামিবা একটা সার্কোমেস্টিক ঘরের অ্যানিমাল, ফ্রি লিভিং হয়। অ্যামিবা সম্পর্কে আমরা সবাই জানি, ডিকম্পোজার হিসেবে কাজ করে। ইউগ্লিনা এর ইম্পর্টেন্স কি, এটা ফ্রি লিভিং প্রোটোজোয়া, অটোট্রফ, ওর প্লাস্টিড থাকে, ও নিজে নিজেই ফুড প্রোডাকশন করতে পারে লাইক প্ল্যান্ট। ইউগ্লিনা। এন্টামিবা হিস্টোলাইটিক বা এন্টামিবা, এন্টামিবা এ কিনা আমাদের অ্যামিবিয়াসিস রোগ তৈরি করে, আমাশয় বা অ্যামিবিয়াসিস রোগ তৈরি করে। আমাদের ইন্টেস্টিনাল যে মিউকাস, সেই ইন্টেস্টিনাল মিউকাসের মধ্যে থাকে, ওইখানে বসবাস করে, সেটাকে ডাইজেস্ট করে এবং অ্যামিবিয়াসিস রোগ তৈরি করে। তাহলে এগুলো মনে রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে যতগুলো 7 8টা করা আছে, এই 8টা প্যারাসাইট সম্পর্কে ইনফরমেশন, কোনটা কি রোগ তৈরি করে বা কি করে, কোথায় থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। একইভাবে লিসমেনিয়া আমাদের কালাজ্বর রোগ তৈরি করে বা লিসমেনিয়াসিস রোগ তৈরি করে। ট্রাইপেনোজোমা গ্যাম্বিয়ান্স
আফ্রিকান স্লিপিং সিকনেস রোগ তৈরি করে। আবার ট্রাইপেনোজোমা ক্রুজি আমেরিকান স্লিপিং সিকনেস বা চাগাস ডিজিজ করে। জিয়াডিয়া জিয়াডিয়া হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রোটোজোয়া, যার কিনা 8টা ফ্ল্যাজেলা থাকে, 8 ফ্ল্যাজেলেটস। 8টা ফ্ল্যাজেলা থাকে, এই জন্য 8 ফ্ল্যাজেলেটস বলা হয় এরকম একটা। এবং আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বাইলেটারাল সিমেট্রি, একমাত্র প্রোটোজোয়া যার মধ্যে বাইলেটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। বাকি এদের তো ইরেগুলার সিমেট বডি, সিমেট্রি নাই। কিন্তু এদের ক্ষেত্রে বাইলেটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। এদের নিউক্লিয়াস এবং ফ্ল্যাজেলাটা এমন ভাবে অ্যারেঞ্জ থাকে, এই ছবিটা দেখা উপরে এমন ভাবে অ্যারেঞ্জ থাকে যেন দেখে মনে হয় একটা হিউম্যানের হেডের মতন লাগে। এবং ঠিক দুটো ভাগ সমান ভাগে ভাগ করা যায়, ল্যাটারাল পোর্শন। ওই জন্য এদের বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। 8টা ফ্ল্যাজেলা থাকে। এবং এরা আমাদের একটা ডিসেন্ট্রি বা কি বল তোমার ওই ডায়রিয়ার মতন একটা রোগ তৈরি করে যার নাম জিয়াডিয়াসিস। লিপিড ইনডাইজেশন হয়, লিপিড ডাইজেশন করতে পারে না যে জিয়াডিয়াসিস ইনফেকশন হলে। এবং এর একটা হিউজ ম্যানিফেস্টেশন আছে। ওরা আমাদের পুরো ইন্টেস্টাইনের মিউকাসটাকে গার্ড করে দেয়। একটা মানে মিউকাস এবং আমাদের যে অ্যাবজর্পটিভ লাইন, যেখানে ফুডের অ্যাবজর্পশন হয়, সেই ইন্টেস্টাইনাল লাইনিং আর আমাদের লুমেন, অর্থাৎ ইন্টেস্টাইনাল যদি স্ট্রাকচার দেখি, মনে করি ইন্টেস্টাইন, এখানে খাবারের ডাইজেশন হয়েছে, সেই খাবারটা তো এখানে ট্রান্সপোর্টার সেল দিয়ে অ্যাবজর্ব হবে, এখানে ভিতরে যাবে। তো এরা কি করে, এই গোটা জায়গাটাকে ব্লক করে রেখে দেয়। সে কারণে নিউট্রিশন কোনোভাবে পেনিট্রেট করতে পারে না। এই দ্বীপরে সবকিছু দিয়ে বেরোতে থাকে। এই যে ডিজিজটা, এই ডিজিজটা হচ্ছে জিয়াডিয়াসিস। তাহলে জিয়াডিয়াসিস রোগ তৈরি করে জিয়াডিয়া। আর ওপালিনা, এটা আমরা জানি মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত অর্গানিজম। এরা টোডের রেকটাম প্যারাসাইট, টোডের রেকটামে পাওয়া যায়। কোনো ব্যাঙের রেকটামে এই ওপালিনা গুলোকে পাওয়া যায়। এরা হচ্ছে টোডের রেকটাম প্যারাসাইট। তাহলে এই যে 8টা অর্গানিজম সম্পর্কে লেখা আছে, এইগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এই স্লাইডের স্ক্রিনশট নিয়ে নাও। লিখে নিতে যদি অসুবিধা হচ্ছে বা তাড়াতাড়ি লিখতে না পারছো, স্লাইডের স্ক্রিনশট নিয়ে রাখো। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এই 8টা প্যারাসাইট সম্পর্কে মনে রাখা। বুঝছে? এই যে এটা অ্যামিবা, ইউগ্লিনা, জিয়াডিয়া, এই যে দেখালেন যেটা, যে হিউম্যান হেডের মতন দেখতে। জিয়াডিয়া দুটো নিউক্লিয়াস থাকে, 8টা ফ্ল্যাজেলা থাকে। জিয়াডিয়া। এই যেটা লিসবেনিয়া, এটা ওপালিনা নয়, এটা ট্রাইপেনোজোম। ওপালিনা এই যে পরে আসবে, এটাকে ইয়ে করলে পরে এটা ট্রাইপেনোজোম। এই যে এইটা হচ্ছে ওপালিনা, মাল্টিপল নিউক্লিয়াস যুক্ত স্ট্রাকচার। আর এটা হচ্ছে এন্ডামিবা, ডান দিকে। ব্যাস, সার্কোমেস্টের উপরে হয়ে গেলে এরপরে নেক্সট ফাইলাম হচ্ছে ল্যাবাইরিন্থোমর্ফা। ল্যাবাইরিন্থোমর্ফা খুব একটা ইম্পর্টেন্ট ফাইলাম নয় বলেও ইম্পর্টেন্ট ফাইলাম গুলোর মধ্যে পড়ছে নি। কিন্তু এর সম্পর্কে একটু মনে রাখতে হবে আমাদেরকে, যে ল্যাবাইরিন্থোমর্ফা একটা স্পিন্ডেল সেপারেট স্ট্রাকচার, যেটা কিনা সি গ্রাস, সমুদ্রে পাওয়া যায় এরকম অ্যালগি বা সি গ্রাসের প্যারাসাইট। লিখে রাখবে ল্যাবাইরিন্থোমর্ফা সম্পর্কে লাইনটা, যে প্যারাসাইট অফ সি গ্রাসেস অর সি অ্যালগি। হলো স্পিন্ডেল শেপেড বডি, একটা গ্লাইডিং মোশন লক্ষ্য করা যায়। এবং প্যারাসাইট অফ কি, সি গ্রাসেস, প্রচুর পরিমাণে সি গ্রাসকে নষ্ট করে দেয়। যেমন ইল গ্রাস বলে একটা সি গ্রাসের ক্ষেত্রে দেখা গেছিল যে প্রচুর পরিমাণে ইল গ্রাস মরে যাচ্ছিল। এবং সেই কারণে এই আটলান্টিক কোস্টে প্রচুর পরিমাণে ইল গ্রাস গ্রাস মরে যাচ্ছিল কিছু বছর আগে। তখন দেখা গেছিল যে লেবাইর ইনথুলা বলে একটা প্রোটোজোয়া ওকে অ্যাটাক করেছে। এই যে ইলিগ্রেসার গায়ে এরকম ভাবে থাকে, আটকে থাকে, যে ছবিটা আমার আমার আঁকা ছবিটা এরকম আছে। এবং একটা জায়গাকে যদি আমরা বড় করে জুম করে দেখি, তাহলে দেখবো এরকম ভাবে একটি স্পিন্ডেল শেপেড ল্যাবাইরিন্থোমর্ফা বা ল্যাবাইরিন্থুলা ইলগ্রেসার গায়ে এরকম ভাবে আটকে আছে। তাহলে প্যারাসাইট অফ সি গ্রাসেস বা ইলগ্রাস, কেবল তোমার সি অ্যালগি। বুঝছে? ব্যাস এইটুকু ইনফরমেশন এদের সম্পর্কে জানলে যথেষ্ট। অর্গানিজমটার নাম কি, ল্যাবারিনথুলা বা ল্যাবারিন্থোমর্ফাও অর্গানিজম আছে, ল্যাবারিনথুলাও আছে। আর ফাইলামটার নাম ল্যাবারিন্থোমর্ফা। এবার মিক্সোজোয়া। মিক্সোজোয়া মিক্সোজোয়া কারা না, যারা মাল্টিপল স্পোর তৈরি করে। এদের ক্ষেত্রে একটা লিখে রাখো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে, যে এরা স্পোর ফর্মিং, এবং স্পোর মানে যেটা থেকে পরবর্তীকালে এদের নেক্সট জেনারেশন তৈরি হবে, স্পোর ফর্মিং। এবং স্পোর গুলো হচ্ছে মাল্টিপল স্পোর, মানে একটা সিঙ্গেল স্ট্রাকচার থেকে এরকম মাল্টিপল স্পোর তৈরি করে। এইটা ওদের ইম্পর্টেন্ট একটা ফিচার্স, যে মাল্টিপল স্পোর তৈরি হয়
এবং একটা স্পোরোপ্লাজম থাকে। বডিতে এরকম একটা স্পোরোপ্লাজম থাকে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম সবকিছু মিলিয়ে একটা স্পোরোপ্লাজম থাকে। কিছু পোলার ফিলামেন্ট এবং পোলার ক্যাপসুল থাকে, এই যে ভিতরে ফিলামেন্টের স্ট্রাকচারে পোলার ফিলামেন্ট এবং গোল গোটা স্ট্রাকচারটাকে একসাথে বলে পোলার ক্যাপসুল। তাহলে পোলার ক্যাপসুল পোলার ফিলামেন্ট থাকে, স্পোরোপ্লাজম থাকে, আর ইম্পর্টেন্টলি এর আছে মাল্টি সেলুলার স্পোর অরিজিন করে, এই শব্দটা এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ব্যাস। আর এদের আমরা যদি অ্যাপ্লিকেশন দেখি বা এদের আমরা যদি কি ডিজিজ তৈরি করে বা আমাদের কি এদের ইম্পর্টেন্সটা কি যদি দেখি, সেরকম কিছু আছে কিনা সেটা দেখলে দেখবো যে মিক্সোজোমা সেরিব্রালিস বলে একটা মিক্সোজোমা সেরিব্রালিস বলে একটা প্রোটোজোয়া, যেটা স্যামন ফিশের দেখা গেছে যে অডিটরি সিস্টেমটাকে অ্যাটাক করে হুইরলিং ডিজিজ, স্যামন মাছটা ঘুরতেই থাকে এটা হুইরলিং ডিজিজ বা টাম্বলিং ডিজিজ তৈরি করে মিক্সোজোমা সেরিব্রালিস। তাহলে এরা হচ্ছে এক্সট্রা সেলুলার প্যারাসাইট, ফ্রেশ ওয়াটার বা ম্যারাইন ফিশের এক্সট্রা সেলুলার প্যারাসাইট। তাহলে মিক্সোজোয়া সম্পর্কে কটা পয়েন্ট লেখো, লেখো যে অব্লিগেটরি এক্সট্রা সেলুলার প্যারাসাইট অফ ম্যারাইন অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফিশেস। আমরা যে কোনো ফিশের গিল নিয়ে আমরা যদি মাইক্রোস্কোপে স্টাডি করি, তাহলে দেখবো কিছু প্রোটোজোয়ান সিস্ট, গোল 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 কিছু সিস্ট দেখতে পাওয়া যায়, সেই সিস্ট গুলো এই মিক্সোজোয়ানদের সিস্ট হয়। ঠিক আছে। তো তাহলে এরা হচ্ছে কি না অব্লিগেটরি এক্সট্রাসেলুলার প্যারাসাইট অফ ফ্রেশ ওয়াটার ম্যারাইন ফিশ। এরা মাল্টিপল স্পোর তৈরি করে, ফর্মস মাল্টিপল বা মাল্টিসেলুলার অরিজিন অফ স্পোর, মাল্টিসেলুলার অরিজিন অফ স্পোর এর কথা দেখতে পাওয়া যায়। আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে লিখে রয়েছে পোলার ক্যাপসুল থাকে, পোলার ক্যাপসুল প্রেজেন্ট, যেটা কোনো টক্সিনকে ইনজেক্ট করে পরে হোস্ট সেলকে ইনভেড করতে হেল্প করে। পোলার ক্যাপসুলটা, পোলার ক্যাপসুল প্রেজেন্ট থাকে, হুইচ হেল্পস ইন ইনভেডিং দ্য হোস্ট, হুইচ হেল্পস ইন দ্য ইনভেডিং অফ হোস্টকে ইনভেড করতে বা হোস্টকে অ্যাটাক করতে হেল্প করে এই পোলার ক্যাপসুলটা। বুঝছে? আর একটি ইম্পর্টেন্ট এক্সাম্পল লিখে রাখো, মিক্সোজোমা সেরিব্রালিস, যেটা কিনা স্যামন মাছের ওই হুইরলিং বা টাম্বলিং ডিজিজ তৈরি করে, ওর অডিটরি অর্গান সিস্টেমকে অ্যাটাক করে ফেলে। তাহলে এই হচ্ছে মিক্সোজোয়া। নেক্সট মাইক্রোস্পোরা, এটাও একটা লেস ইম্পর্টেন্ট একটা প্রোটোজোয়া মাইক্রোস্পোরা। ওদের যেমন মাল্টিসেলুলার অরিজিন ছিল স্পোরের, এদের ইউনিসেলুলার স্পোর তৈরি হয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এদের পোলার ক্যাপসুল পোলার ফিলামেন্টের পরিবর্তে পোলার টিউব থাকে। এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখা যাবে নাই বা মনে রাখার দরকার নেই। মনে রাখা যে এরা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট, ওরা এক্সট্রা সেলুলার প্যারাসাইট ছিল, এরা হচ্ছে অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। আর এরা হচ্ছে ইউনিসেলুলার স্পোর তৈরি করে, ওরা মাল্টিসেলুলার স্পোর তৈরি করে, এরা ইউনিসেলুলার স্পোর তৈরি করে। ব্যাস এই দুটো পয়েন্ট লিখে রাখলেই হবে, আর কিছু লেখার দরকার নেই। আর এক্সাম্পল হিসেবে মনে রাখবো নসিমা বম্বিকাস, নসিমা বম্বিকাস, যে কিনা সিল্কওয়ার্মের পেব্রাইন ডিজিজ তৈরি করে। আমরা পড়েছি ইকোনমিক জুলজি পড়তেছি, পেব্রাইন, তারপরে ফ্ল্যাচেরি, বিভিন্ন রকমের ডিজিজ হয় সিল্কওয়ার্মের, মানে সিল্কের লার্ভাল স্টেজে, মথের যে লার্ভাল স্টেজটা, তার সেই পেব্রাইন ডিজিজটা তৈরি করে নসিমা বম্বিকাস। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পয়েন্টটা মনে রাখা যে নসিমা বম্বিকাস এটা প্রোটোজোয়া, যেটা একটা মাইক্রোস্পোরা ফাইলামের আন্ডারে পড়ে। এটা সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে পেব্রাইন ডিজিজ তৈরি করে। আর নসিমা এপিস, নসিমা এপিস যেটা আমাদের যে হানিবি, হানিবির ক্ষেত্রে একটা ডিসেন্ট্রি রোগ তৈরি করে যার নাম ফাউল ব্রুড, ফাউল ব্রুড ডিজিজ তৈরি করে হানিবির ক্ষেত্রে। এই দুটো পয়েন্টে লিখে রাখো যে নসিমা এপিস একটা এক্সাম্পল যে কিনা হানিবির ফাউল ব্রুড ডিজিজ তৈরি করে, আর নসিমা বম্বিকাস একটা এক্সাম্পল যেটা কিনা সিল্ক ওয়ার্মের লার্ভাল বা সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে পেব্রাইন ডিজিজ তৈরি করে। ব্যাস মাইক্রোস্পোরা সম্পর্কে এইটুকু মনে রাখলেই যথেষ্ট। হয়েছে? লেখা হয়েছে এটা? কি হয়েছে? নেক্সট যাবো। এরপর তো অ্যাসিডোস্পোরা, এটাও একটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট একটা প্রোটোজোয়া অ্যাসিডোস্পোরা। তো এদের ক্ষেত্রে আগের দুটোর থেকে পার্থক্য হচ্ছে এদের ক্ষেত্রে পোলার ফিলামেন্ট বা পোলার ক্যাপসুল ওরকম কিছুই থাকে নেই। যেমন একজনের পোলার ক্যাপসুল ছিল, একজনের পোলার টিউব ছিল, এদের ক্ষেত্রে পোলার টিউব পোলার ফিলামেন্ট পোলার ক্যাপসুল কিচ্ছু থাকে না, সবকিছু অ্যাবসেন্ট থাকে। পোলার ক্যাপ পোলার ফিলামেন্ট পোলার টিউব সবকিছু অ্যাবসেন্ট থাকে।
ঠিক আছে। এদের স্পোর ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার দুরকমই অরিজিন হতে পারে। ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় যে এরা হচ্ছে অব্লিগেট এক্সট্রাসেলুলার প্যারাসাইট অফ ইনভার্টিব্রেটস। অব্লিগেট লিখে রাখো, অব্লিগেট এক্সট্রাসেলুলার প্যারাসাইট অফ ইনভার্টিব্রেটস। অব্লিগেট এক্সট্রাসেলুলার প্যারাসাইট অফ কি ইনভার্টিব্রেটস। আর পোলার টিউব, পোলার ক্যাপ এন্ড পোলার বা পোলার ক্যাপসুল, পোলার ফিলামেন্ট, পোলার টিউব অ্যাবসেন্ট। ব্যাস এই দুটি পয়েন্ট এদের ক্ষেত্রে মনে রাখবো, তাহলেই হবে। তাহলে এরা কাদের প্যারাসাইট বললাম? এরা ইনভার্টিব্রেট প্যারাসাইট, যেমন মোলাস্কান প্যারাসাইট, মোলাস্কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মোলাস্কান প্যারাসাইট হিসেবে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল লিখে রাখবো প্যারামিক্সা, ইউরোস্পোরিডিয়াম, অ্যাসিডোস্পোরা, এগুলো হচ্ছে কিছু অ্যাসিডোস্পোরার এক্সাম্পল। এরপরে চলে যায় একটা ইম্পর্টেন্ট পাইলাম, এপি কমপ্লেক্সা। এপি কমপ্লেক্সা, তাহলে এদের এপি কমপ্লেক্সের নাম কেন হয়েছে? না, এদের আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ স্ট্রাকচার দেখলে দেখা যায় যে এই ডান দিকের ছবিটা দেখো, এরকম পোলার রিং থাকে, কিছু কোনের মতন কিছু স্ট্রাকচার যেটা বলে কোনোয়েড থাকে, লম্বা লম্বা দুটো গ্ল্যান্ড যেগুলো বলে রপ্ট্রাইজ, সেই রপ্ট্রাইজ বলে দুটো গ্ল্যান্ড থাকে যেগুলোতে কিছু সিক্রেশন হয়। এবং এই সব কিছু মিলে, এবং ছোট তার আশেপাশে ছোট ছোট কিছু মাইক্রোনিমস থাকে। এই রপ্ট্রাইজ মাইক্রোনিমস, তার সাথে কিছু এই যে সাব মানে যে পেলিক্যাল বা কভারিং, তার নিচে থাকে কিছু মাইক্রোটিবিউলস, কিছু কোনোয়েড, পোলার রিং, এই সব কিছু নিয়ে এদের একটা অ্যাপারেটাস তৈরি হয় যার নাম এপিক্যাল কমপ্লেক্স। যেটার সাহায্যে এরা কিনা কোনো, এরা হচ্ছে টিস্যু প্যারাসাইট বা সেলুলার প্যারাসাইট, সেলের ভিতরে থাকে। তাহলে এরা সেলের মেমব্রেনকে ইনভেড করতে পারে, টিস্যুকে ইনভেড করে ভিতরে ঢোকার জন্য, পেনিট্রেট মানে হোস্ট সেলকে পেনিট্রেট করে ভিতরে ঢোকার জন্য এদের এই এপিক্যাল কমপ্লেক্স থাকে। এই সব কিছু নিয়ে তৈরি এপিক্যাল কমপ্লেক্স, যার জন্য এদের নাম হচ্ছে এপি কমপ্লেক্স। তো এটাই এদের মনে রাখার বিষয় যে এপিক্যাল কমপ্লেক্স প্রেজেন্ট, তার মধ্যে এই যে কি কি থাকে, রপ্টাইলস থাকে, রপ্টাইলস একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, জন্য রপ্টাইলসটা বারবার বলছি, এটা মনে রাখবে, যেটা কিছু সিক্রেশন করে, যে সিক্রেশনটার ফলে টিস্যুর মেমব্রেনটাকে ডাইজেস্ট করতে হেল্প করে। এবং তার সাথে পোলার রিং, কোনওয়েড, এগুলোর সাহায্যে ওরা মানে উড়ে আর কি, দিয়ে পরে আলটিমেটলি টিস্যু মেমব্রেনটাকে পেনিট্রেট করে কোষ্ঠের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, এদের তাহলে এদের এইটা মনে রাখবে যে এরা এপিক্যাল কমপ্লেক্স থাকে। এরা হচ্ছে সেলুলার প্যারাসাইট, ইন্ট্রা সেলুলার প্যারাসাইট, সেলের ভিতরে থাকে। ঠিক আছে, যেমন আমাদের আরবিসির ভিতরে ঢুকে যায়, হেপাটিক সাইলের মধ্যে ঢুকে যায়। প্লাজমোডিয়াম, ইম্পর্টেন্ট এক্সাম্পল প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া রোগ তৈরি করে আমাদের প্লাজমোডিয়াম। অনেকগুলো স্পিসিস আছে প্লাজমোডিয়াম, ভাইব্যাক্স, ফ্যালসিপারাম, ওভেল, ম্যালেরি, যেগুলো আমাদের কি ম্যালেরিয়া ডিজিজ তৈরি করে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাইল। এদের প্রথমেই বললাম তখন তিনটা ক্লাসিফাই আলাদা, মেন তিনটাকে বুঝে দিই, যে সিউডোপোডিয়া এবং ফ্লাজেলা থাকে সার্কমস্টিক উপরাতে, সিলিয়া থাকে সিলিও উপরাতে। এদের না সিলিয়া, না ফ্লাজেলা, না সিউডোপোডিয়া, কিচ্ছু থাকে না। তার পরিবর্তে এদের ওই ওই যে এপিক্যাল কমপ্লেক্স থাকে, যেটার সাহায্যে ওরা ওই যা কিছু যেটুকু ঢোকা, মাইগ্রেট করা, ইনভেড করা, ওটার সাহায্যেই করে। নেক্সট এবং লাস্ট পাইলাম হচ্ছে তাহলে দুটো এক্সাম্পল, আর একটা এক্সাম্পল মনে মনোসিস্টিস। আচ্ছা, প্লাজমোডিয়াম তো আমাদের কি তৈরি করে না, আমাদের ম্যালেরিয়া রোগ তৈরি করে। প্লাজমোডিয়াম মশা থেকে অ্যানোফিলিস মশাতে হিউম্যানের মধ্যে। ঠিক আছে, মনোসিস্টিস সম্পর্কে জানো তোমরা? মনোসিস্টিস কোথায় পাওয়া যায়? কি কেউ বলতে পারবে মনোসিস্টিস কোথায় পাওয়া যায়? মনোসিস্টিস, এটা লিখে রাখো, মনে রাখবে। এটা প্র্যাকটিক্যাল ছিল, এটা এখন সিলেবাসে তো তোমরা কেউ করনি, একসময় আমরা প্র্যাকটিক্যাল করেছি। আর্থওয়ার্মের সেমিনাল ভেসিকলে পাওয়া যায়, লিখে রাখো, যে প্যারাসাইট অফ আর্থওয়ার্ম কোথায় পাওয়া যায় না, সেমিনাল ভেসিকল। সেমিনাল, টেস্টিস এবং সেমিনাল ভেসিকল, মেনলি সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল অফ আর্থওয়ার্মে থাকে ও প্যারাসাইট, মনোসিস্টিস। এটা যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল বেসড, ওই জন্য বলছি এটা কিন্তু ইম্পর্টেন্ট। থিওরি না হলে, থিওরি তো বটেই, ভাইবার জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস, কিন্তু ভাইবার জন্য ইম্পর্টেন্ট, সেটাও তোমাদের আস্তে আস্তে প্রিপেয়ার হতে হবে। আস্তে আস্তে দেখো, দেখো ভাইবাটাও পরে বলবো, যেমন থিওরি পরীক্ষার শেষ দিকে বা ভাইবা দেওয়াটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভাইভাতে কি বলে তোমার কিছু স্পেসিফিক কোশ্চেনই বারবার আছে ভাইভাতে।
ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা অ্যানিমাল কিংডম বা যে কোনো সাবজেক্টের, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, সেল বায়োলজি, যেখানেই যাই কিছু ইম্পর্টেন্ট জিনিসই বারবার ঘুরে ফিরে আসে সেই জায়গাগুলোকে, সেই জায়গার যে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে প্র্যাকটিক্যাল বেস যে কোনো জায়গা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয় ভাইভাতে। এটা মনে রাখবে, মনোসিস্টিসটা আর তো সেমিনাল ভেসিকলে পাওয়া যায় একটা প্যারাসাইট। আবার টোডের ক্ষেত্রে বললাম, টোডের একটামের প্যারাসাইট কে বললাম, ওপালিনা। লাস্ট ফাইলাম হচ্ছে সিলিওফোরা। তাহলে যাদের লোকোমোটর অর্গান সিলিয়া তারা হচ্ছে সিলিওফোরা। যাদের লোকোমোটর অর্গান সিলিয়া তারা হচ্ছে কি, বডি কভার্ড বাই সিলিয়া, তারা হচ্ছে সিলিওফোরা। বডিতে দুটো কন্ট্রাক্টাইল ভেহিকল থাকে, অ্যান্টেরিয়র পোর্শন একটা, পস্টেরিয়র পোর্শন একটা। এদের ডাইমরফিক নিউক্লিয়াস, দু রকমের নিউক্লিয়াস থাকে, বলে আসছি তখন থেকে, যে একটা ম্যাক্রো নিউক্লিয়াস একটা মাইক্রো নিউক্লিয়াস, দু রকমের নিউক্লিয়াস থাকে। ঠিক আছে। এরা হচ্ছে তোমার প্যারাসাইটও হতে পারে, আবার হোলোজয়িকও হতে পারে, অর্থাৎ ফ্রি লিভিং, খাবার জোগাড় করে খায়, হোলোজয়িক বা প্যারাসাইটিক ইন নেচার হতে পারে। প্যারাসাইট যেমন আমরা যদি প্যারামেসিয়াম দেখি, প্যারামেসিয়াম জলে ঘুরে বেড়ায়, ফ্রি লিভিং। আবার ব্যালান্টিডিয়াম, নিক্টোথেরাস, যেগুলো তোমরা প্র্যাকটিক্যালে বার করে মনে করে দেখো, কোথায় থাকে? ককরোচের গাট কন্টেন্টে থাকে। লোয়ার গাট অফ দ্য ককরোচ। ককরোচের আমরা যদি হাইন্ড গাট দেখি, তাহলে হাইন্ড গাটের মধ্যে ব্যালান্টিডিয়াম এবং নিক্টোথেরাস মানে দুটো প্যারাসাইট পাওয়া যায়, যেগুলো হচ্ছে সিলিওফোরার আন্ডার পড়ে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে এরা 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 সবাই, এই এই যে ব্যারান্টিডিয়াম নিক্টোথারাস বললাম, এরা প্যারাসাইট। এরা মানে গাট প্যারাসাইট অফ ককরোচ। আবার প্যারামেসিয়াম হচ্ছে ফ্রি লিভিং, জলে থাকে। তাহলে এরা ফ্রি লিভিং হতে পারে, আবার প্যারাসাইটও হতে পারে। এদের লোকোমোটর অর্গান সিলিয়া। এরা, এদের দু রকমের নিউক্লিয়াস থাকে, ম্যাক্রো নিউক্লিয়াস এবং মাইক্রো নিউক্লিয়াস। ম্যাক্রো নিউক্লিয়াসটা ভেজিটেটিভ ইন ফাংশন, মাইক্রো নিউক্লিয়াসটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ইন ফাংশন। ম্যাক্রো নিউক্লিয়াসটাকে বললাম ভেজিটেটিভ ইন ফাংশন, আর মাইক্রো নিউক্লিয়াসটা কি, রিপ্রোডাকশন ইন ফাংশন। বোঝা গেছে কি? তাহলে এই পয়েন্ট গুলো, এই সিলিও পড়ার এই ক্যারেক্টার গুলো মাথায় মাথায় রাখবে, এই ব্যাপার যেগুলো বললাম এগুলোই সিলিয়াস পড়া সম্পর্কে মনে রাখবে। তাহলে সিলিও পড়ার মধ্যে আমরা তিনজনকে খুব ভালোভাবে মনে রাখবো। প্যারামেসিয়াম, এই যে প্যারামেসিয়াম, যে কিনা ফ্রি লিভিং প্যারামেসিয়াম। আর এই দুজন, একজন ব্যালান্টিডিয়াম, একজন নিক্টোথেরাস। ব্যালান্টিডিয়াম আর নিক্টোথেরাস, এটা দুটাই কি আছে, ছবি নাই, ছবি থাকলে দেখাতাম। তাহলে এই যে ব্যালান্টিডিয়াম, নিক্টোথেরাস, এরা হচ্ছে প্যারাসাইট অফ গাট, ককরোচের গাট প্যারাসাইট। আর প্যারামেসিয়াম হচ্ছে কি বলতো তোমার, আমাদের ফ্রি লিভিং অর্গানিজম। এটা মনে রাখবে। এরপরে একটু কনজুগেশনটা পড়বো, তাহলে প্রোটোজোয়া মোটামুটি শেষ। তাহলে কনজুগেশন ইন প্যারামেসিয়াম, এটা ওই সাথে একটু পড়ে ফেলো। এক ছবি আঁকা আছে, সুতরাং বেশিক্ষণ সময় লাগবে না। কিচ্ছু আঁকার দরকার নেই, শুধু বসে বসে ব্যাপারটা বোঝো। আমি এই পিপিটিটা পাঠিয়ে দেবো, হ্যাঁ। তো এখান থেকে তোমরা সব নোটেই পেয়ে যাবে। তাহলে একটু বুঝে নাও এটা কনজুগেশনটা কিভাবে হয়। তাহলে প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা কনজুগেশন দেখতে পাই। কনজুগেশন কেন করে, প্রথম কথা আমাদের বুঝতে পারছি কেন কনজুগেশন করে। দেখো, এদের জেনারেল রিপ্রোডাকশন হচ্ছে কি না বাইনারি ফিশন। তখন বাইনারি ফিশন পড়তে পড়া দিকে কি বললাম, যে বাইনারি ফিশনের সময় এদের ম্যাক্রোনিউক্লিয়াসটার অ্যামাইটোসিস হয়, আর মাইক্রোনিউক্লিয়াসটার মাইটোসিস হয়। তাহলে ম্যাক্রোনিউক্লিয়াসটার অ্যামাইটোসিস মানে জাস্ট একটা, তোমার কাছে মনে করো একটা মন্ড ছিল, সেটাকে দুভাগে ভাগ করতে হলাম, তুমি হাতে টেনে দুভাগে ভাগ করে দেবে। কোথাও বেশি কোথাও কম যেতে পারে, বলা যাবে না যে দুটো ইকুয়ালি গেছে। তাহলে বাইনারি ফিশনে দেখা গেছে যে মানে জেনেটিক মেটেরিয়ালের হেরফের হয়, কম বেশি হয়। সেরকম একটা পার্ট যেদিকে কমতে থাকলো, সেরকম ভাবে কমতে কমতে একটা দিকে মনে করো কমলো, ধরো 20 দিয়ে শুরু করেছে একটা প্যারামিশন, 20টা ডিএনএ ছিল একটা ম্যাক্রো নিউক্লিয়াসে। যখন ভাগ হলো, তো 10 10 হওয়ার জায়গায় হয়ে গেল কি না 12 আর 8। তাহলে যার মধ্যে 8 গেল, তার তো কমে গেল। সেই 8টা ডবল হয়ে 16 হবে, দিয়ে যখন ভাগ হবে আবার, তখন কি, তখন মনে করো আবার কমে গেল। 8 8 না হয়ে সেটা আবার ভাগ হলো কি না, হয়তো 10 আর 6। তাহলে এই করতে করতে এত 6 হয়ে গেল, আরো কমে গেল। এই করতে করতে 200 থেকে 300 বার বাইনারি রিপ্রেজেন্ট করার পরে দেখা যায় যে প্যারামেসিয়ামের, কিছু প্যারামেসিয়ামের মধ্যে ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কন্টেন্ট বা ক্রোমোজোম একেবারেই নাই, শেষ হয়ে গেছে প্রায়। তখন তারা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, তাদের ভেজিটেটিভ ফাংশন গুলো তারা পারফর্ম করতে পারে নাই, এবং তারা মরতে শুরু করে।
তাহলে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য তাদের ম্যাক্রোনিউক্লিয়াসে আবার সিমিলার টাইপ অফ বা একদম অ্যাকচুয়াল সংখ্যায় ডিএনএটাকে রিস্টোর করার জন্য ওরা কি করবে, কনজুগেশন করে। ওরা মাইক্রোনিউক্লিয়াস তো মাইটোসিস হয়, তাহলে মাইক্রোনিউক্লিয়াসের জন্য যদি 20টা ক্রোমোজোম তো 20টাই থাকবে, চেঞ্জ হবে না, ইকুয়াল ডিভিশন হয়ে যাচ্ছে মাইটোসিসে। তাহলে ওরা তখন কি করে না, ম্যাক্রোনিউক্লিয়াসের যেটুকু ছিল সেটাকে নষ্ট করে দিয়ে মাইক্রোনিউক্লিয়াস থেকে ঘুরে ম্যাক্রোনিউক্লিয়াসটাকে তৈরি করে। এই প্রসেসটাই হচ্ছে কনজুগেশন। তাহলে টু রিস্টোর, এই লেখা আছে দেখো, টু রিস্টোর দ্য জেনেটিক মেটেরিয়াল, টু রিস্টোর দ্য জেনেটিক মেটেরিয়াল অফ ম্যাক্রোনিউক্লিয়াস ফ্রম মাইক্রোনিউক্লিয়াস, এই জন্য ওরা কনজুগেশন করে। কনজুগেশন কাদের মধ্যে হয়, একই স্পিসিস হতে হবে। এদের একই স্পিসিসের মধ্যে আবার কিছু ভ্যারাইটি আছে, যেমন ধরো প্যারামেসিয়াম কটাটাম, তার 16টা ভ্যারাইটি আছে, প্লাস ইন্ডিয়ান আছে। সেই প্রত্যেকটা ভ্যারাইটির আবার দুটো করে মেটিং টাইপ আছে, সে লাইক মেল আর ফিমেল, লাইক মেল আর ফিমেল, এরা পরস্পর কনজুগেশন করে। তাহলে কনজুগেশন করতে হলে সেম স্পিসিস হতে হবে, সেম ভ্যারাইটি হতে হবে, কিন্তু অপোজিট মেটিং টাইপ হতে হবে, তবে তারা পরস্পর কনজুগেশন করবে। বোঝা গেছে? তাহলে সেম স্পিসিসের সেম ভ্যারাইটির দুটো যে মেটিং টাইপ বা মেল ফিমেল যে দুটো টাইপ, তারা পরস্পর কি করে না, কনজুগেশন করে। বাবাটা বুঝতে পারলে কিনা এটা? কি এটা বোঝা গেল যে খারাপ কারণ কাদের মধ্যে কনজুগেশন করবো? একটা যে কোনো স্পিসিস, তার মধ্যে যতগুলো ভ্যারাইটি আছে তার যে কোনো একটা পার্টিকুলার ভ্যারাইটি, সেই ভ্যারাইটির মধ্যে যে দুটো মেটিং টাইপ আছে, দুটো অপোজিট মেটিং টাইপ, তাদের মধ্যে কনজুগেশন হোক। উদ্দেশ্য কি, না তাদের ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়াল প্রায় শেষ হয়ে গেছে বাইনারি ফিশন হয়ে হয়ে। এখন ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে জেনেটিক মেটেরিয়ালটাকে মাইক্রোনিউক্লিয়াস থেকে রিস্টোর করতে হবে, তার জন্য তারা কনজুগেশন করে। এবারে আমরা কনজুগেশন প্রসেসটা দেখি। দেখো কনজুগেশন প্রসেসটা ভালো করে বুঝো। দেখো, দুটো প্যারামেসিয়াম যারা কিনা কনজুগেশন করতে এসছে, দুটোই ডিপ্লয়েড দুটো প্যারামেসিয়াম, তারা কনজুগেশন করতে এসছে, তখন তাদেরকে আমরা বলছি প্রি কনজুগেন্টস। তারা আস্তে আস্তে কি হবে, তাদের সিলিয়া গুলো লস্ট হয়ে যায়, তাদের যে ওরাল গ্রুপ থাকে, যেটা আমাদের প্যারামেসিয়াম যে ওরাল গ্রুপ, সেই ওরাল গ্রুপটা নষ্ট হয়ে যায়, এবং তারা প্রোটোপ্লাজম দুটো কাছাকাছি এসে পড়ে, এই যে প্রোটোপ্লাজমিক একটা ব্রিজ দিয়ে, প্রোটোপ্লাজমিক ব্রিজ দিয়ে তারা কানেক্টেড হয়, যুক্ত হয়ে যায় দুজনের মধ্যে তৈরি, তখন তাদেরকে বলে কনজুগেন্টস। কনজুগেশনের আগে ছিল প্রি কনজুগেন্টস, এখন কনজুগেশন করে গেছে, প্রোটোপ্লাজমিক ব্রিজ দিয়ে তারা যুক্ত হয়ে গেছে, এখন কনজুগেন্টস। তারপরে আস্তে আস্তে তাহলে ওরাল গ্রুপ, ম্যাক্রোনিউক্লিয়াস যা কিছু ছিল সব নষ্ট হয়ে যাবে, বুঝছে? ম্যাক্রোনিউক্লিয়াস ওরাল গ্রুপটাও নষ্ট হয়ে যাবে, যা কিছু আছে, ম্যাক্রোনিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যাবে, যেটুকু ছিল নষ্ট হয়ে চলে যাবে। এবং মাইক্রোনিউক্লিয়াসটার একটা মিওসিস সেল ডিভিশন হবে। তাহলে মিওসিস দুটো স্টেপ হয়, প্রথমে মিওসিস ওয়ান হলো, মাইক্রোনিউক্লিয়াসটা একটা থেকে দুটো হলো, মাইক্রোনিউক্লিয়াসটা দেখো প্রায় নাই। তারপরে দেখবো যে ম্যাক্রোনিউক্লিয়াসটা মিওসিস 2 হলে পরে ম্যাক্রোনিউক্লিয়াস এখন দুটো হয়ে গেছে, চারটা হয়ে গেছে, আর ম্যাক্রোনিউক্লিয়াস নাই, একটু আছে হয়তো, প্রায় শেষ হয়ে গেছে। এরপরে কি হলো, এই যে দুটোর মধ্যেই মিওসিস হলে পরে যে একটা মাইক্রোনিউক্লিয়াস থেকে যে চারটা করে মাইক্রোনিউক্লিয়াস তৈরি হলো, এরা কিন্তু হ্যাপ্লয়েড। এখানে আমরা যদি দেখি যে এইটা ছিল ডিপ্লয়েড, যখনই মিওসিস হলো তখনই দুটো এন এন হয়ে গেল, আবার জানি মিওসিসে হ্যাপ্লয়েড হবো, এবং এখন যে চারটে হলো চারটাই হ্যাপ্লয়েড এন এন হয়ে গেছে, চারটে হ্যাপ্লয়েড স্ট্রাকচার হয়ে গেছে। এর মধ্যে তিনটে করে মাইক্রোনিউক্লিয়াস নষ্ট হয়ে যাবে, ডিজেনারেট করে যাবে, থাকবে একটি। এটা তো তিনটি নষ্ট হয়ে যাচ্ছে, একটি করে আছে, তিনটি করে নষ্ট হয়ে যাবে, থাকবে একটি। দিয়ে যে একটি থাকলেও সেই একটিটা আবার আনইকুয়াল মাইটোসিস হবে, অর্থাৎ সে আবার ভাগবে মাইটোসিসে, কিন্তু সেই মাইটোসিসটা এমন হবে যে তাদের মধ্যে ক্রোমোজোম একই থাকবে, বাট সাইজে একটু ছোট বড় হবে। তাহলে নিউক্লিয়াসটা যখন আমরা দেখবো, দুটো নিউক্লিয়াস ভাগ হয়েছে, দেখো একটা একটু বড়, যেটাকে বলছি স্টেশনারি নিউক্লিয়াস, আর একটা একটু ছোট, যেটা বলে মাইগ্রেটরি নিউক্লিয়াস। এরপরে এই দুজনের মধ্যে নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হবে, ম্যাক্রোনিউক্লিয়াসটা কোথাও যাবে না, এই মাইক্রো নিউক্লিয়াসটা বা মাইগ্রেটরি নিউক্লিয়াস যেটা, ওই জন্য না মাইগ্রেটরি, ও একটা প্যারামিটার থেকে অন্য প্যারামিটার যাবে। দেখো এর এই যে উপরের প্যারামিটারটা, এর যে মাইক্রো নিউক্লিয়াস,
এর যে মাইক্রো নিউক্লিয়াস, এর মাইক্রোস্ট্রাকচার থেকে মাইগ্রেট করে চলে আসবে এইদিকে, আর এর মাইক্রো নিউক্লিয়াস হবে এইদিকে, নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে মাইগ্রেটরি নিউক্লিয়াসটা এক্সচেঞ্জ হয়ে গেল, এবং যাই পরে ওইখানে যে স্টেশনারি নিউক্লিয়াস ছিল তার সাথে ফিউজ হয়েছে, তার সাথে কি ফিউজ হয়ে গেছে। দিয়ে এখন যে স্ট্রাকচার তৈরি হয় তাকে বলে সিন ক্যারিয়ন। তাহলে আবার এগুলো হ্যাপ্লয়েড ছিল, তো দুটো হ্যাপ্লয়েড যুক্ত হলো আসে এন একটা মানে স্টেশনারি নিউক্লিয়াস, একটা মাইগ্রেটরি নিউক্লিয়াস যখন ফিউজড হলো, তখন আবার এন এন করে টু এন হলো, সিন ক্যারিয়ন তৈরি হলো। তাহলে এইখানে দেখো, এই মাইগ্রেশন অফ নিউক্লিয়াসের কারণে কিন্তু নিউক্লিয়াসের এক্সচেঞ্জ হয়ে গেল দুজনের মধ্যে, এবং নিউক্লিয়াসের ফিউশন হলো, দিয়ে আবার ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি হলো। এরপরে এরা সেপারেট হয়ে যাবে, নিউক্লিয়ার চেঞ্জ হয়ে গেছে, এরপরে প্যারামিশন গুলি সেপারেট করে, সেপারেট আউট হয়ে যাবে। এরপরে ওরা কি সেপারেট হয়ে যাবে। এরপরে ওরা সরে চলে গেলো, সেপারেট হয়ে গেল, দুজনের মধ্যে এখন সিন ক্যারিয়ন গুলো আছে। এরপরে এই দুজনেরই একই ঘটনা হবে, তাহলে যে কোনো একটা দিক দেখলে হোক একই ঘটনা, যখন সেপারেট হয়ে গেছে তখন তাদেরকে আমরা বলবো এক্স কনজুগেট, কনজুগেশন হয়ে গেছে এক্স, মানে কনজুগেশনের পরে এক্স কনজুগেন্ট। তাহলে এক্স কনজুগেন্ট গুলো এরপর কি হবে, একই ঘটনা করবো। ওর নিউক্লিয়াসটা পর পর তিনবার মাইটোসিস করলো, তিনবার মাইটোসিস, তিনবার মাইটোসিস গুলো, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটে থেকে আটটা হবে, তাহলে আটটা নিউক্লিয়াস হলো। এর মধ্যে নিচের দিকে চারটে জেনারেলি কি হয় না, ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করে, এই সরি উপরের দিকে চারটে জেনারেলি ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করে, আর নিচের দিকে যেগুলো থাকে সেগুলো জেনারেলি মাইক্রোনিউক্লিয়াস তৈরি করে। এটা উপর নিচ বলে কিছু হয় নাই, ও চারটে তার মধ্যে ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করে, চারটে মাইক্রোনিউক্লিয়াস তৈরি করে। তো যারা ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি করে তারা একই রকম থাকে, আর যারা মাইক্রোনিউক্লিয়াস তৈরি করে তাদের মধ্যে আবার তিনটি নষ্ট হয়ে যায়, দিয়ে একটি থাকে। তাহলে এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, এইটা আফটার কনজুগেশনের পরে এমন একটা স্ট্রাকচারে পৌঁছেছে যার মধ্যে চারটে ম্যাক্রোনিউক্লিয়াস আছে আর একটি মাইক্রোনিউক্লিয়াস আছে। এরপরে কেউ বাইনারি ফিশন করবে, রিয়া তখন বলছিলিস, এরপরেও বাইনারি ফিশন করবো, বাইনারি ফিশন করলে কেউ না, প্রথমে ম্যাক্রোনিউক্লিয়াসটা দুটো দুটো দিকে চলে যাবো, আর মাইক্রোনিউক্লিয়াস তো মাইটোসিস করবো। তাহলে এরপরে যখন বাইনারি ফিশন হবো তখন কি না, এই যে এটা আছে, এটা এক্স কনজুগেন্টটা, এই যখন বাইনারি ফিশন করছে তখন ম্যাক্রো নিউক্লিয়াসটা দুদিকে দুটো দুটো, চারটি ছিল দুটো দুটো গেল, আর মাইক্রো নিউক্লিয়াসটা কিন্তু মাইক্রোসিস হয়ে গেল। তাহলে মাইটোসিস, মাইক্রো নিউক্লিয়াসের কিন্তু মাইটোসিস হয়ে গেল, দিয়ে আবার ইকুয়ালি একটা থেকে আবার দুটো তৈরি হয়ে দুটোতে দুটোতে দুটো গেল, দিয়ে এরা আবার আরেকবার ভাগ হবো, দিয়ে দুটো করে ম্যাক্রো নিউক্লিয়াস একটা একটাতে চলে গেল। তাহলে ওভারঅল একটা এক্স কনজুগেন্ট থেকে চারটে নতুন প্যারামিটার তৈরি হবে, যাদের নিউ ম্যাক্রোনিউক্লিয়াস, নিউ মাইক্রোনিউক্লিয়াস। তাহলে দুটো এক্স কনজুগেন্ট ছিল, টোটাল আমাদের দুটো কনজুগেন্ট ছিল, দুটো এক্স কনজুগেন্ট তৈরি, দুটো দুটো চারটে, আমরা টোটাল আটটা প্যারামিটার তৈরি হবে। তাহলে দুজন কনজুগেশন করলে পরে আটটা প্যারামিটার তৈরি হয়, সেই দুজনকে আর খুঁজে পাবো না। সেই দুজন ভেঙেই তো আটটা হয়েছে। বুঝা গেছে? এই হচ্ছে কনজুগেশন প্রসেস। কি ব্যাপারটা বুঝা গেছে, গোটা ব্যাপারটা বলো। বলো হে। আচ্ছা, তাহলে ওভারঅল আমাদের প্রোটোজোর মোটামুটি 9, 10 এবং 11, 12 সিলেবাসে যা কিছু আছে পড়ানো হলো, ঠিক আছে। এবারে আমি মেটেরিয়াল গুলো খুঁজে খুঁজে পাঠাবো আস্তে আস্তে, তোমরা এই পিপিটিটা পাঠিয়ে দিচ্ছি একটু পরেই, তোমরা এখান থেকে করে নিজেরা রেডি করো, প্রিপারেশন মানে প্রিপেয়ার করো, সেটা পড়লাম সেটা। তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা যতটা সম্ভব এক একটা ক্লাসে শেষ করব। এইভাবে এইভাবে যদি তোমরা রেগুলার ক্লাস করতে থাকো, রেগুলার পড়তে থাকো, তাহলে আমি নিশ্চিত তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। নেক্সট আমরা অন্য ফাইলাম নিয়ে আলোচনা করব। আজকের মতো প্রোটোজোয়া ফাইলাম, সাব কিংডম প্রোটোজোয়া, 9, 10 এবং 11, 12 সিলেবাসে যা কিছু আছে পুরোপুরি ডিসকাস করা হলো।